Takes and Talks. Hello and welcome to this inspiring, rhythmic, and most importantly, valorous episode of Takes and Talks, embracing life through various dance and movement forms, presented to you by Cinema for a Cause. Yes, I have used the term valorous because this quite aptly represents our today's guest. Apart from being an acclaimed classical and contemporary dancer, she is equally active in the field of theatre. But her most remarkable and praiseworthy accomplishment till date has probably been in the field of the very dynamic, majestic, and very beautiful martial art form, Kalari Payattu. And it won't be an exaggeration if I say that today she truly represents women empowerment. Sounds quite interesting, isn't it? So, to know more, let's welcome our today's guest, dancer, theatre performer, and Kalari exponent, Shoma Giri. নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো। কেমন আছেন আপনি? খুব ভালো। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। আর আশা করি আজকে আমাদের একটা খুব এনার্জাইজড শো হবে। একদম। আমারও খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে আসতে পেরে। অনেক অনেক ধন্যবাদ। Thank you so much. So, dear viewers, next I would like to welcome the very backbone of our Cinema for a Cause and the ideator and moderator of our Takes and Talk series, none other than Mr. Abhishek Ganguly. Hello, Mr. Ganguly. Welcome to Takes and Talks. Thank you so much, Shormishta. And that was a lovely introduction you've given to Shoma, the valiant lady, the valorous lady, as you said, very nicely. She is, in fact, the embodiment of courage, valor, and bravery. True, true. So, আর একটা যা অরা পাচ্ছি ওনাকে দেখে যা অরা একটা ওনার চতুর্দিকে রয়েছে আমার তো দেখে খুব সাংঘাতিক ইন্সপায়ার্ড লাগছে খুবই দারুণ ইন্সপিরেশন এনিওয়ে সো আমরা এখন এগোনোর সময় সো ডিয়ার ভিউয়ার্স অ্যাজ আই অলওয়েজ সে টেকস এন্ড টক্স আপনাদের নিজের শো So please participate in the show by sending us your valuable comments, your reactions, your suggestions, and please do not forget to ask questions to Shoma, which will be duly answered by her towards the end of the show. Now, over to you, Mr. Ganguly. Thank you, Shormishta. নমস্কার সময় এবং অনেক অনেক স্বাগতম আমাদের এই টেক্স এন্ড টক্স এর স্পেশাল এপিসোড আপনার জন্য আলাদা করে আমরা ভেবেছি কারণ আপনার মতো একজন কি বলবো মানে একজন দশভুজা আজকের দিনে সত্যি পাওয়া খুবই 100 বার সত্যি মানে আপনি এতটাই বিভিন্ন ধরনের প্রফেশন এবং বিভিন্ন ধরনের প্যাশনের মধ্যে আপনি নিজেকে নিয়োজিত রাখেন যেটা খুবই অনুপ্রেরণাদায়ক যাই হোক আমি সময় না নষ্ট করে আমরা স্ট্রেট কোয়েশ্চেনে যাই আপনি তো শুরু করেছিলেন কত্থক দিয়ে তারপর ভারতনাট্যম তারপর থিয়েটার তার সঙ্গে মার্শাল আর্টস কালারিপায়াট্টু এত কিছুর আপনি আজকে এক্সপার্ট এত কিছু আপনি নিজেকে প্রশিক্ষণ করেছেন এবং আজকে প্রশিক্ষণ দিচ্ছেন মানে আপনি অনেকেরই কি শিক্ষিকা তো এটা বলুন যে আপনার এই এতগুলো ফর্মের মধ্যে ফর্ম অফ ডান্স এন্ড মুভমেন্টের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কোনটা এবং কেন আমার সবচেয়ে প্রিয় বলতে সবকিছুই প্রিয় প্রথমে একদম তার কারণ হচ্ছে যে আমার সবচেয়ে যেটা ভালো লাগে যে আমি প্রথম যখন কত্থক শিখলাম তারপরে এখান থেকে এসে আমি ভারতনাট্যম করি এবং মঞ্জুশ্রীর কাছে মঞ্জুশ্রী চাকি সরকার ডক্টর মঞ্জুশ্রী চাকি সরকারের কাছে আমি অনেক বছর ধরে 14 বছর ধরে আমি কাজটা করি ওখানে ডান্সেস ধরে থাকি তো তখন আমি পুরো নবনৃত্যটা আমি ওখানে করেছি তো আমার কি হয়েছে নবনৃত্য করতে করতে ওখানে আমি আমাদের প্রচুর ধরনের ওয়ার্কশপ হতো সেখান থেকে একটা ইন্টারেস্ট জাগে এবং প্রচুর বছর ধরে আমি ছৌ শিখেছি এটা মানে আমার বলাই মানে অতটা এখন আর বলা হয় না এখনো পর্যন্ত স্টিল আমি ছৌটা কিন্তু এখনো শিখি এখন পর্যন্ত তো ছৌ করেছি প্রচুর বছর ধরে তারপরে কালারিপায়াত্তু করেছি প্রচুর বছর এই যে 7-8 বছর ধরে আমি এখন কালারিপায়াত্তুটাও করছি কিন্তু কোথাও একটা এখন গিয়ে মনে হয় যে কালারিপায়াত্তুটা আমাকে টানে কোনোভাবে মনে হয় কালারিপায়াত্তুটা শেখার পর থেকে একটা
পাওয়ার, একটা আমার মনের যে একটা বডি ল্যাঙ্গুয়েজ, মনের যে ভাব, সবকিছুই যেন একটা পূর্ণভাবে আমি বলতে পারি বডি বডি দিয়ে, মাইন্ড দিয়ে। আর যখন আমি থিয়েটারে কাজ করেছি রমনজিৎ করের সাথে, ম্যামের সাথে, তো তখন আমি দেখেছি যে এই যে যে এরকম ভাবে দাঁড়ানো বা বসা, এইগুলো আমাকে খুব মানে টানে যাকে বলে। এখন আমি কালারিং যে প্র্যাকটিস করতে করতে আমার মধ্যে এখন মনে হয় কালারিংটা আমাকে খুব ইন্সপায়ার দেয়। মানে মনে হয় যে আমার কালারিংটা করলে আমি এরকম দাঁড়াতে পারছি, ব্যাপারটা করলেও হয়েছে, ছৌ করলেও হয়েছে, সবটাই হয়েছে, কিন্তু এখন একটা অন্যরকম একটা ভাবনা মনের মধ্যে জেগে উঠছে। তার মর্ম থেরাপি করার সময় যখন আমরা করি, মেডিটেশন করি অনেক ক্ষণ ধরে, এই সবকিছু মিলেমিশে এখন কালারি প্যাথটাকে বেশি আমার এখন বেশি ভালো লাগে। সব ডান্সই আমাকে খুবই টানে, আর কিছু না, এটাই। A fascinating journey of Shoma from Kathak to Kalari and in between show, Bharatnatyam, theatre, all mixed up, but she is focused in her life. You know, she has to reach her objectives. Fantastic, Shoma. আপনি তো বিভিন্ন গুরুর কাছে প্রশিক্ষণ নিয়েছেন, আমি যা বুঝতে পারছি, কারণ প্রথমে মঞ্জুশ্রী চাকি সরকার, রঞ্জাপতি, তারপরে ছৌ, তার সঙ্গে ভারতনাট্যম, তার সঙ্গে রমনজিৎ কর থিয়েটার, তারপর কালারি। তো মোটামুটি আপনার মেন গুরু কারা, যাদের কাছ থেকে মানে যাদের আশীর্বাদে আজকে সোমাগিরি তৈরি হয়েছে? প্রথম কত্থক যখন শিখি, আমি তো বহরমপুরের মেয়ে অ্যাকচুয়ালি, তো ওখানে চিত্তদাদু বলে একজন থাকতেন, তারপর অসীম বন্ধু ভট্টাচার্য উনি যেতেন, মানে বহরমপুরে যেতেন। তো ওখানে আমি কত্থকটা করতাম, করতে করতে আমি যখন বহরমপুর থেকে কলকাতায় আসি, কলকাতায় পুরো আসাটাই আমার হচ্ছে মনুস্মৃতি, দিদি আমাকে এখানে নিয়ে এসেছিলেন। ওখানে আমার একটা পুরো দরজা খুলে যায় যাকে বলে। আর আমার জার্নিটা একটুখানি একটু অন্যরকম, আমি সাংঘাতিক অন্যভাবে আমি জার্নিটাকে আমার তৈরি করবো। আমি নাচ শিখেছি কিন্তু জানলার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রথম আমি যখন কত্থক শিখতে আরম্ভ করি। হ্যাঁ, তো আমার ওরকম অবস্থা ছিল না যে তখন আমাদের 10 টাকা দেওয়ার মাইনে ছিল, তো সেখানে আমার 10 টাকা দেওয়ার মাইনে দেওয়ার মতো আমার সেই পজিশন সেই সময় ছিল না। তার আগে অনেক কিছু ছিল, কিন্তু সেই সময়টা ছিল না। তো তারপরে আমি ওরকম ভাবে শিখতে শিখতে একদিন আমাকে গুরুজি বলেন যে তুমি ওখান থেকে দাঁড়িয়েছো কেন, চলে এসো। তো আমি বললাম যে আমি তো টাকা দিতে পারবো না। এইভাবে তখন এই জার্নিটা আরম্ভ হয়। তারপরে যখন এই করতে করতে যখন মঞ্জুশ্রী চাকি সরকার দিদি যখন বহরমপুরে যায়, তখন আমি ওই দিদির কাছে আমার শুরু হয়, ওখানে একটা ওয়ার্কশপে আমি চান্স পাই, দিদির কাছে আমি আরম্ভ করি গান। দিদি বলেছিল কলকাতায় আসতে, তো ওই আমার পুরো দরজাটা খুলে যায় 94-এ। তো এরপরে মনীষীদির সাথে কাজ করতে করতে দিদি বলে যে তোমাকে ভারতনাট্যম শিখতে হবে। আমি ভারতনাট্যমের মানে কত্থক সারা জীবন শিখেছি, ভারতনাট্যম কি করে সম্ভব। অভয় স্যারের কাছে যাই, সেখান থেকে আমি যাই খগেন গুরুজির কাছে রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়ার জন্য। মানে রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়ার জন্য না, মানে রবীন্দ্রভারতীতে আমি খগেন গুরুজিকে পাই, তো ওখান থেকে আমি অম্বালিপুর জিকে পাই। তো ভারতনাট্যমটা ওখান থেকে আরম্ভ হয়। তারপরে আমি মঞ্জুশ্রীর কাছে রঞ্জনীকে পাই কিছুদিন, খুব বেশি দিন আমি রঞ্জনীকে পাইনি, কারণ রঞ্জনী বেশিরভাগই বিদেশে থাকে। তারপরে আমি দিদি যখন মারা যাওয়ার পরে আমি ঠিক করলাম যে আমি ছৌ শিখবো, কারণ আমি ছৌটা না শিখলে মনে হয় আমি কন্টেম্পোরারি আরো মানে দিদির এই কাজটা বা আমি এই নবনৃত্যটাকে এগিয়ে যাবো কিভাবে। তো আমি ছৌ শিখতে আরম্ভ করলাম বাউরি বন্ধু মাহাতোর কাছে। করতে করতে আমি শঙ্কুর কাছে আমি পুরুলিয়ার ছৌ শিখি কিছুদিন ধরে। তারপরে কিছুদিন পরে আমার মনে হয় ওই সময় করতে করতে ঝুমা বসাকের কাছে, দিদিরই স্টুডেন্ট, মানে মঞ্জুশ্রীদির খুব কাছের একজন মানুষ, রঞ্জাদিরও বন্ধু, ঝুমাদির কাছে আমি কিছুদিন কাজ করি। ওখানে আমি অনেক কিছু শিখি, মানে কিভাবে কন্টেম্পোরারি করা, বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে করা, বাস ডান্স কি করে তৈরি করা। সেই সময় আমি রঞ্জিত ম্যামের কাছে 2006-এ ম্যামের কাছে আমি যাই, ওনার সাথে আমি কাজ করতে আরম্ভ করি। ইনস্টলেশন কি করে হয় সবই আমি কিন্তু ম্যামের কাছ থেকে শিখেছি, কিভাবে আমি থিয়েটারে ইনস্টলেশন করতে হয়, কিভাবে আমি থিয়েটারে কাজ করতে হয়, সবটাই আমি তখন ম্যামের কাছে শিখতে থাকি। এর মধ্যেখানে আমার সবসময় একটা টানা পোড়েন থাকে যে আমি কিভাবে আমি কালারি পাইতে শিখবো। কলকাতায় আমি কালারি পাইতে খুঁজে পাচ্ছি না, শোয়েব ফুলের কাছে আমি
শরীফুল দা বলে একজন ছিল, ভালো কালেক্ট পেতো সেখানে, একটুখানি ডিসিশন একটা ওয়ার্কশপ করেছিল, ওই একটা ইন্টারেস্ট যায়। তো আমি খুঁজতে খুঁজতে অজিত কুমার এমসি গ্যালারি ইয়েটা পাই, নাম্বারটা পাই, দিয়ে স্যারের সাথে যোগাযোগ করি ওখানটাই। এই আমার আগ্রহ হয়ে যায় গানের যে আমাকে করতেই হবে, কেন মেয়েটা করতে পারবে, এইটা একটা মানে জেদ চেপে দিচ্ছি কথা বলতে। আর আমি কিন্তু এক গুরুজির কাছে, এটা মানে আমি বলতে আমার ভালো লাগে যে আমার গুরু অনেকগুলো, কিন্তু একটার জন্য একটাই গুরু। কালারি পাইতে কিন্তু আমি অনেকজনের কাছে শিখি, ছৌ কিন্তু আমি অনেকজনের কাছে শিখি, থিয়েটার কিন্তু অনেকজনের কাছে শিখি, ওয়ার্কশপ করেছি, হয়তো একটা ওয়ার্কশপ 2 দিনের বা 5 দিনের একটা ওয়ার্কশপ করেছি। ম্যামের কাছে কিন্তু আমি এত বছর ধরে কোনো আর একটা থিয়েটার গ্রুপে গিয়ে বা কাজ এরকম আমি কখনো করিনি, নিজে কাজ করি। আমার বাংলাদেশে আমি 2006-এর পর থেকে 8 থেকে আমি বাংলাদেশে কাজ করছি, বাচ্চু ভাইয়ের সাথে কাজ করেছি, নাকি ভাইয়ের সাথে কাজ করছি, প্রচুর ওখানে প্রচুর বড় বড় মানুষ, গ্রামে গিয়ে কাজ করি। এরপর থেকে আমার একটা নেশা হয় যে কেন আমি গ্রামে গিয়ে কাজ করি, করতে করতে আবার পরে জানি আর বলবে যে গুরু আমার এই 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 কিছু গুরু। এবং আমি জোনাকি সরকারের কাছে আমি শিখি, অরুণিমা দিকে পাই, ডান্সার দিকে, এরকম অনেক সাহসী দিকে পাই, ঐশিকা দিকে পাই, এরকম অনেক মানুষকে আমি পাই। আমার এই পুরো আমার বডিটাকে তৈরি করা, আমার মাইন্ডটাকে তৈরি করা। দারুণ জার্নি একটা। আপনি এই জানলা দিয়ে দেখে আপনার জীবন শুরু ডান্সার হিসেবে, এবং অনেক জানলা অনেক দরজা আপনার জীবনে খুলে গেছে এই বিভিন্ন গুরুর সান্নিধ্যে এসে। সোমা, আপনি বলুন যে আপনি নিজেও আজকে একজন গুরু, আপনি অনেককে প্রশিক্ষণ দেন, অনেককে নৃত্যের বিভিন্ন পদক্ষেপ শেখান। একজন প্রকৃত গুরুর কি থাকা দরকার, এটা আপনার কি মনে হয়? যদি মানে ইফ ইউ রিয়েলি হ্যাভ টু বি আ গুড গুরু, হোয়াট আর দ্য কোয়ালিটিজ উইচ ইউ মাস্ট হ্যাভ, কি মনে হয় আপনার? আমরা ভারতের নাট্যশাস্ত্র বলুন আর মানে নর্মাল শাস্ত্র যদি ধরি বা শাস্ত্র ছাড়াও যদি ধরি, আমি কিন্তু এখন গুরু নই। আর আমি গুরু নই, আমি মাস্টার নই, আমি এখনো শিক্ষার্থী, আমি এখনো শিখছি। আমার এখনো আমার শিখতে ভালো লাগে। আর একজন গুরু হতে গেলে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা হচ্ছে প্রথম হচ্ছে আমি যদি ডান্স করি তো আমার ডান্সের তো সবকিছু, ডান্সটা তো আমাকে করতেই হবে, তার সাথে আমার বাদ্য শিখতে হবে, তার সাথে আমার গান শিখতে হবে, তার সাথে আমার কথা বলা। আমার মনে হয় গুরু শব্দটা একটা পূর্ণ মাত্রা, যেমন বাবা মাকে আমরা যেরকম ভাবে আমরা গুরু ভাবি, আমার কাছে গুরু শব্দটা একদম একদম নয়। তার কারণ হচ্ছে গুরু মানে হচ্ছে তাকে প্রথম হতে হবে হচ্ছে মাপ করতে শিখতে হবে, মানে মাপ, প্রথম মাপ করতে শিখতে হবে। কিছু দেখা যাবে না যে কে কি করলো, হিংসা মারপিট এটা হচ্ছে ওটা হচ্ছে, কিচ্ছু। যে একমাত্র গুরু আমার কাছে গুরু মানে হচ্ছে যে মানুষটি সবাইকে ক্ষমা করতে পারে, সেই একমাত্র গুরু। মানে তার মধ্যে ওই রকম একটা ক্ষমতা থাকে। বাদ্য, সে বাজনা মানে একদম মানে মানে ডান্সার যদি এই লেভেলে থাকে, বাদ্যটাও এত লেভেলে যাবে, গানটাও এত লেভেলে যাবে, তার মানে কিছু বলার ক্ষমতা বা পড়াশোনার ক্ষমতা, সবকিছু ক্ষমতাটা এই লেভেলে থাকে, আকাশ ছোঁয়া। আমার মনে হয়, আমি তো জানি না, এই জন্য তো আর ওইখানে যেতে পারবো না, চেষ্টা করতে শুরু করে যাবো, আমি শুধু শিখতে চাই। আমার কাছে গুরুর That's a মাহাত্ম্যটা wonderful এখানে। That's a wonderful revelation from Shoma. As she said, a right guru has to learn to forgive, and the guru has to be humble also. And if you cannot forgive someone, you can never become a guru. And a guru should have holistic knowledge about light, sound, music, dance, how you should talk, your personality, everything the guru must know. তার মানে একজন গুরুকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে, আপনি যেটা বলছেন যে প্রত্যেকটি বিষয়ে তার কিন্তু একটা ভালো জ্ঞান থাকা উচিত, এবং সেই জ্ঞানটাই তিনি ট্রান্সফার করেন তার শিষ্য বা শিষ্যাদের মধ্যে। বিউটিফুল, বিউটিফুল। এবং তাকে ক্ষমা, হয়েছে যেটা আপনি বললেন যে ভুল তারা করবেই, এবং ক্ষমা করতে জানতে হবে, ধৈর্যটা রাখতে হবে, তাদের ছাত্রছাত্রীরা মানে তাদের সঙ্গে ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, আপনি বলুন যে আপনার এই আপনার নিজের আজকে একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আজকে আমাদের দেশে তো বটেই, বিদেশেও আজকে বিখ্যাত, এই বাগুইআটি নৃত্য মন্দিরের জন্ম কিভাবে হয়, বা আপনি এটা চিন্তা বা এটা স্বপ্ন আপনি কিভাবে দেখেন, এবং সেই স্বপ্নকে আজকে একটা সাফল্যের দিকে নিয়ে যান কি করে?
এই কোশ্চেনটা অনেক অনেকজনের কাছ থেকে আমি এখনো পর্যন্ত এই কোশ্চেনটা কেউ এখনো করেনি, আপনি আজকে করলেন। মানে এটা আমার বাচ্চাদের সাথে আমার ইন্টারাকশন হয় সবসময়, মানে আমার সেই স্বপ্নটা আজকে আমি বলবো, মানে বলাটা উচিত, মানে আমার বলাটা উচিত বলতে হচ্ছে যে আমার স্বপ্নটা হচ্ছে দেখেছিলাম আজকে না, দিদি যখন বেঁচে তখন, মানে মঞ্জুশ্রী দিদি যখন বেঁচেছিলেন তখন বুঝেছি। দিদি, মানে আজকে আমি এটা বলছি, দিদি বলতে যে আশ্রম মানে একটা এমন একটা জায়গা তৈরি হবে সেখানে বাইরে থেকে শুধু না, অনেক ধরনের মানুষ সেখানে নানান ধরনের আত্মীয়, এই স্বপ্নটা কিন্তু সেই দিন আমার মাথার মধ্যে ঢুকেছিল। আর ওই দিন থেকে আমার সংকল্প বলুন, আর ওই দিন থেকে আমি যাপন করছি যে আমাকে ওটা করতে হবে। আমি জানি না কিভাবে করবো, আমার কাছে কিচ্ছু নেই, টাকা বলুন, আমার কাছে পয়সা বলুন, আমার কাছে কি, মানে টাকা পয়সাটা না হলে আমি যে জায়গাটা তৈরি করতে পারবো না বলে আমি টাকা পয়সার কথা বলছি, কিন্তু আমি যাপন করছি, পুরোটাই যাপন করছি। আমার একটাই স্বপ্ন, আমার একটা বড় আশ্রম, এমন একটা আশ্রম যেখানে নানান ধরনের আশ্রম, শুধু থিয়েটার না, সেখানে শুধু ডান্স না, সেখানে মানুষ হতে শিখবে, শুধু ডান্সার হওয়া, থিয়েটারের মানুষ হওয়া, সেখানে মুক্ত আকাশে তারা যা ইচ্ছে করবে, যা মন চায় তারা তারা মাছ ধরবে, তাদের যদি মনে হয় যে কিছু নতুন কিছু বানাবে তো বানাবে, আঁকতে ইচ্ছে করবে আঁকবে, তারা ডান্স করবে, ডান্সের মধ্যে দিয়ে, থিয়েটারের মধ্যে দিয়ে তারা যাপন করবে। এইটা হচ্ছে আমার স্বপ্ন, মানে এটা আমি আজকে প্রথম বললাম, মানে আমি কখনো কখনো কাউকে বলিনি আমার স্বপ্ন, মানে ওখানে না এমন একটা জায়গা তৈরি হবে যে মানুষটাকে বলবে না কখনো তুমি 100-এ 100, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে, তোমাকে কেউ কখনো বলবে না যে 10টার সময় ঘুম থেকে উঠতে হবে, তুমি নিজেই 4টার সময় ঘুম থেকে উঠবে। এমন ভাবে তার পছন্দটা তৈরি হবে তার শরীরের মধ্যে, তার মনের মধ্যে, বডি ল্যাঙ্গুয়েজ, মাইন্ড আর বডি, তার কি বলবো, তার মনের মধ্যে তার এমন একটা জিনিস তৈরি করে দেওয়া হবে যে সে নিজের মতো করে উঠতে শিখবে, যেখানে কেউ কখনো তাকে বাধা দেবে না। তাই বলে এরকম না ভাবে এটা করতে চাই ওটা করতে চাই, সেটা তার মধ্যে একটা শৃঙ্খলা বোধ থাকে, কিন্তু তাকে কিছু করতে দেওয়ার জন্য তাকে সবসময় বলা হবে যে ঠিক আছে তুমি এটা করতে চাও, এনো কি করতে চাও, তাকে বারবার কোশ্চেন করতে হবে, এরকম টাইপের একটা জায়গা তৈরি। কি দারুণ একটা স্বপ্ন সত্যি, এবং এই স্বপ্নটা আমরা নিশ্চয়ই চাই সব, অনেকটা নিশ্চয়ই সফল হয়েছে, আরো সফল হবে। এই যে আপনি বললেন যে একটা পুরো স্বাধীন জায়গা, এবং তারা শৃঙ্খলাবদ্ধ ভাবেই তাদের স্বাধীনতাটা উপভোগ করবে, এবং একটা শিল্প শৈলী, একটা মানে সৃষ্টি করার স্বাধীনতা, এবং সে মাছও ধরতে পারে, সে ঘুড়িও ওড়াতে পারে, সে আকাশের দিকে দেখতেও পারে, সে চাষও করতে পারে, তার সঙ্গে নাচ গান সিনেমা, মানে যে কোনো ধরনের শিল্প কীর্তির মধ্যে একদম তারা ওই যাপন একদম করবে। সিনেমা এত সুন্দর কথাটা বললেন আমি আপনি। বলিনি, কিন্তু আমি ওটাও চাই, একদম ওটা চাই যে হ্যাঁ। সত্যি মানে সিনেমা কথাটা সবসময় বলা হয় না, আর আমি চাই সেখানে এমন কিছু মানুষ আসুক যাদের যারা যাদেরকে পিছনে থাকতে হবে, মানে যারা পেছনে পড়ে থাকে যেসব মানুষ, তাদেরকে যেন তাদেরকে স্কলারশিপ দেওয়া হয়, যে তারাও কিছু করতে পারে। তারা শুধু ওই 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 একটা ছোট্ট ঘরের মধ্যে একটা খাটের কিনছি, একটুখানি একটা ঘরের মধ্যে যারা রাস্তায় শুয়ে আছে, তাদেরও যে স্বপ্নগুলো সেগুলো যেন তারা করতে পারে। এইটা হচ্ছে সবচেয়ে যে সত্যি এটা একটা খুব ভালো কথা বলেছেন, সিনেমাও যেন করতে পারে, তারা সবকিছু করতে পারে। খুব ভালো। আপনার ওই মানে এই যাপনের মধ্যে আমারও একটা জায়গা রেখে দেবেন, ওই সিনেমাটা যেহেতু, সেই জন্যই বললাম যাতে আমিও হয়তো পরে বাগুইআটি নৃত্য মন্দির একটা একটা স্থান পাই, একটা ছোট স্থান, মাছও ধরবো, গানও গাইবো, হ্যাঁ ঘুড়িও ওড়াবো, তার সঙ্গে সিনেমাও তুলবো। বাহ, একদম বাজা ধরবে। ফ্যান্টাস্টিক। আচ্ছা বলুন, আপনার তো আপনার জীবনের একটা বিরাট পার্ট জুড়ে রয়েছে কেরালা, হ্যাঁ, এবং কেরালায় আপনি 6 বছর ছিলেন। কেরালায় একটা খুব দুরূহ প্রশিক্ষণের মধ্যে দিয়ে আপনার কালারিপায়াট্টুর মানে কি বলবো, কালারিপায়াট্টুর শিক্ষা বা প্রশিক্ষণ, তো এইটা কিভাবে শুরু হলো, আপনি কিভাবে জানলেন, কার কাছে পৌঁছলেন,
কতটা ভীষণ পরিশ্রম বা কায়িক পরিশ্রম এই কালারিতে লাগলো আপনার, এবং সেটার জন্য আপনি কিভাবে মাইন্ড এবং বডি দিয়ে তৈরি ছিলেন, এটা নিয়ে আমাদের যদি একটু বলেন। কারণ অনেকেই কালারি প্যাট্টু সম্বন্ধে ভীষণভাবে কৌতূহলী, তারা জানতে চান যে মহিলা, স্পেশালি মহিলারা কালারিতে কিভাবে এতভাবে পার্টিসিপেট করছে। কারণ জেনারেলি আমরা দেখেছি যে খুবই মার্শাল আর্ট, যেহেতু মার্শাল আর্টে প্রচুর বডি ফিটনেস দরকার, প্রচুর অ্যাক্রোব্যাটিক্স আছে, লম্ফ ঝম্প অনেক কিছুই আছে। তো এটার জন্য মহিলারা কতটা তৈরি, মানে আপনি সোমাগিরি যখন কেরালায় গিয়েছিলেন, এটার জন্য আপনি নিজেকে কিভাবে তৈরি করেছিলেন, কিভাবে খবর নিয়েছিলেন, এবং কাদের আন্ডারে আপনি ট্রেন্ড হন, একটু যদি বলেন। সেটা হচ্ছে যে এইটা না মনে হয় 2-3টে এপিসোড হয়ে যাবে, এমন একটা অবস্থা। তো ও আমাদের আচ্ছা, একটুখানির মধ্যে সংক্ষেপে, হ্যাঁ সংক্ষেপে 6 বছরটাকে 2 মিনিটের মধ্যে আনতে হবে। 2 মিনিটে এটা বলেন, হচ্ছে সেই খুব সেই। কঠিন কঠিন একটা ব্যাপার। তো যতটা আমি চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমি আগেই বললাম যে আমার ভীষণ একটা নেশা ছিল, যেহেতু আমি মনস্তাত্ত্বিক ওখানে কালেক্টিভটা অনেকটা শিখেছিলাম। সেখান থেকে একটা তো নেশা ছিল। যখন আমি অজিত স্যারকে পাই, এমএমসি কালেক্টিভ যখন স্যারকে আমি পাই, মানে সত্যি কথা, প্রথমবার যখন আমি এত লাখ টাকা খরচ করে যখন 5টা মুভমেন্ট শিখে এসেছি না, তখন আমি কাঁদছিলাম ট্রেনে বসে বসে যে আমি শিখবো না, আমার পক্ষে সম্ভব না। আমার হাজবেন্ড তো আমাকে ঘর থেকে বাড়ি করে দেবে না, জানি না এরপরে আমি খেতেই পাবো কিনা, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল যে কালারি পাইতে আমি এত টাকা প্রথম বছর খরচ করে ফেলেছি, 5টা মুভমেন্ট আমি শিখতে পারি। তো ভাবলাম যে আর কালারি পাইতে হবে না, আমার দ্বারা সম্ভব না। কিন্তু কি হয়েছিল, কালারি পাইতে মন থেকে ছাড়তে পারছিলাম না। আমার শুধু হচ্ছিল যে আমি কেন শিখতে পারবো না, আমি দেখি না 5টা মুভমেন্ট কি করে আমি নিজেকে তৈরি করতে পারি, নিজেকে করতে পারি। আমার পা ব্যথা করছে, এটা করছে, ওটা করে আমি নিতে পারছি না। তো জেদ চেপে গেল, জেদ চেপে গিয়ে তখন ঠিক করলাম না, আমাকে শিখতেই হবে, যেভাবে হোক না কেন আমাকে শিখতে হবে, করতে হবে। জাম্পস যদি আমি না করতে পারি না করি, কিন্তু আমাকে মুভমেন্ট শিখতে হবে, আমাকে ফাইট শিখতে হবে, তো মুভি পর্যন্ত আমাকে যেতেই হবে এনি। তো আমি কি করতে থাকলাম, ওগুলোকেই নিজের মনে আমি করতে থাকলাম, এবং ছেলে মেয়েদেরকে বললাম যে তোমরা এখন, তো ওদেরকে শেখাতে থাকলাম। এই শেখাতে শেখাতে স্যারকে বললাম, স্যার আপনি যদি এখানে আসেন তাহলে খুব ভালো। তো স্যার রাজি হলেন মোটামুটি। স্যার পরের বার আসলেন, আসার পর কি হলো, স্যার যে লং টাইম 1টা মাস ধরে স্যার আমাদের এখানে ছিলেন, তো ওই সময় কি হলো, মানে আমি সুন্দর করে সেই সময় আমার ওই সময় একটা কনফ্লিক্ট হয়ে গেল যে না, আমাকে শিখতে হবে। তারপরে আমার ছেলে মেয়েদেরকে 13 জন আমরা ফার্স্ট বার গেছিলাম, ওই যে আপনাকে এটা আমার বলাটাই দরকার। সেটা হচ্ছে আমি ভাবলাম যে এত এক্সপেন্সিভ ওখানে গিয়ে থাকা, এতজনের রেমুনেশন স্যারকে দেওয়া, এবং ট্রেনের টিকিট, এবং এত খাবার খাওয়ার যে ব্যাপারটা একটা থাকে আমাদের জন্য, সবার জন্যই থাকে, সেটা হচ্ছে যে কিভাবে সেটা সম্ভব। তো তখন আমরা ঠিক করলাম আমরা সবকিছু নিয়ে যাবো, 10 দিনের খাবার অ্যাটলিস্ট প্রথম আমরা নিয়ে যাই, তারপরে ওখানে গিয়ে আমরা ম্যানেজ করবো কিভাবে। তো 35 কিলো আলু, চালের বস্তা তুলেছিলাম। মানে এখন না শুনলে আমার মনে হয় যে সেটা কি সম্ভব ছিল, আর এখন করলে কি আমি পারবো, কখনো পারবো না, এখন আর পারবো না হয়তো। তো কিন্তু আমরা করেছি, মানে সকালবেলা ঘুমতে আমরা কোনো ব্রেকফাস্ট ওখানে কিনে খাইনি, আমার ব্রেকফাস্ট নিজেদেরই করতাম, এবং একটা খাবার কিনে আমরা এমনও গেছে আমরা 4 জন খেয়েছি, যেটা কোনো সম্ভব না। তা তখন মনে হয় 70 টাকা করে টাকা ছিল, তাও আমরা ওরকম ভাবে খেয়েছি। এইভাবে করতে করতে স্যার ইন্টারেস্ট পেয়ে গেল যে না, এতজন মেয়ে যখন কালারি শিখছে, ওখানে ভীষণ কম মেয়েরা কালারি করতো, মানে করে মেয়েরা শিখে মানে তারা নিজেদের জব করে বা নিজেদের সংসারে ঢুকে যায়। যেমন ভারতনাট্যমটা প্রচুর হয়, কাথাকালি প্রচুর হয়, মোহিনীঅট্টম প্রচুর হয়, কিন্তু কালারি হয়। কালারিটা কি হয়, যেহেতু ওয়েটনেস দিয়ে হয়, মেয়েদের জন্য একটু টাফ, মানে ওটা করাটা। তো ওখানে স্যার ঠিক করলেন যে আমরা সত্যি সত্যি কি একটা ওমেন কালারি তো চুল তৈরি করতে পারি। এইভাবে বসে একদিন আলোচনা করতে করতে আরম্ভ করি, ইয়েস স্যার দেখি করা যায় কিনা। তো 2 বছর আমাদের লাগবে, স্যার বলে 2 বছর ওই মানে উর্মি পর্যন্ত। উর্মি মানে একটা স্লিক, একটা ভীষণ খাতারনাক যাকে বলে, মানে হিন্দিতে যদি বলি স্লিক একটা
মানে লোহার একটা পা। তো সেটা লাস্ট আমাদের শিখতে হলো। সেটা শেখার সময় সবার হাত পা কাটছে। আমার এখান থেকে হাত কেটে চলে গেল, রক্ত করে রক্ত বেরোচ্ছে, কারোর এখানে কেটে চলে গেল, কারোর লাঠি করতে গিয়ে এখানে এতটা আলু হয়ে গেল, সে পড়ে গেল। 39 বলে একটা বড় একটা অস্ত্র আছে, মানে এরকম বড় একটা দা নিয়ে করছে, জাস্ট এখান থেকে কেটে চলে গেল। সবাই জানি আমরা আর সম্ভব না, মেয়েদেরকে বাড়ি ফেরাতে হবে তো অ্যাটলিস্ট, এবং মেয়েদের পরে বিয়েও করতে হবে। মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমার ভয় পেতে লাগলো, যে মেয়েদের যদি পরে বিয়ে না হয়, যদি আর মেয়েরা না মানে কালিকাতে না শেখে, এইটার মধ্যেখানে 3 মাস 4 মাস আমরা পুরো রেখে থাকবো। আপনাকে কি বলবো, মানে আমি না ঘুমোতে পারতাম না। আমি শুধু ভাবতাম যে মেয়েরা কি ছেড়ে চলে যাবে। আর আর 13 জনকে, আপনাকে কি বলবো, 13 জনের সবকিছু আমি মানে করেছি, মানে 7-8 লাখ টাকার উপরে খরচ হয়েছে। আমি জানি না কি করে করেছি। তো শুধু মনে হতো যে এটা মনে বন্ধ হয়ে যাবে, যখন তখন বন্ধ হয়ে যাবে। একটা মেয়ে কি হলো, পুরো দাঁতটা পুরো এখানে ঢুকে গেল, পুরো দাঁতটা মানে এখানে মারলো, মারার সাথে সাথে ঘাত দরকার করতে গিয়ে এখানে মারলো, পুরো দাঁতটা এখানে ঢুকে গেল, পুরো কেটে ওখানে বসে গেল। বসার পরে আবার বলছি পুরো ফাইট করছে। এটা পুরো হয়েছিল ম্যামের আগে 2 বছর আগে। ম্যামের একটা ডামাবাজি বলে একটা পুরো বড় একটা কাজ হয়, মানে একটা ফেস্টিভ্যাল হয়, আইসিসিআর হয়, ওখানে কাজটা করতে পুরো। তারপরে ভাবলাম ও আর আসবে না বাড়ি থেকে, আমাকে এবার মনে হয় তাড়িয়ে দেবে, এরকম একটা ব্যাপার, বাড়ি না আসবে। কিন্তু আপনাকে কি বলবো, মানে অদ্ভুত তারা না আবার বলে যে না আনছি আমাকে করতেই হবে। এবং প্রত্যেকটা মেয়েরা কিন্তু, আমার কাছে যে মেয়েরা কাজ করে প্রত্যেকটা মেয়েদের অবস্থা কিন্তু খুব নিডি, খুব, মানে তারা শুধু হচ্ছে কাজটা করবো বলে, ফাইটটা করবো বলে। এবং শুধু তাদের সত্যি সত্যি যে আমরা যে ফাইটটা করছি উর্মি নিয়ে, বা আমরা কালী যে 39 নিয়ে কাজটা মানে ফাইটটা করছি, এটা না, মনের যে ফাইট, প্রত্যেকটা দিনের যে ফাইট, এই প্যান্ডামিকের যে ফাইট, যে পুরো লকডাউন হয়ে যাওয়ার পরে যে ফাইট, এভরি ডে ফাইট কিন্তু আমরা করে যাচ্ছি এখন স্টিল। এবং আমার মনে হয় আমরা করবো। এবং ওমেন কারাইকায় তো বিশ্বের প্রথম যখন আমরা তৈরি করলাম, তখন আমরা না ভাবতে পারিনি, মানে আমাদের কাছে না সামনে এখানে 100টা ক্যামেরা, আমরা জীবনে কোনোদিনও দেখিনি। পরের দিন কত 35টা না 40টা পেপারে বেরিয়েছে, আমরা পাগল হয়ে যাচ্ছি পরের দিন সকালবেলা। আর আমরা যখন স্টেজে দাঁড়িয়ে আছি, এখন ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি না, মানে এত দূর ক্যামেরা। তো ওই জন্য বলছি 2 মিনিটে বলাটা বা 4 মিনিটে বলা শেষ হবে না, মানে এত অসাধারণ একটা কাজ আমরা তৈরি করতে পেরেছি। জানি না এটা কতদিন রাখতে পারবো। আমি চাই এটা যেন মানে শিখুক সবাই এবং পড়ুক। আর এই যে জঙ্গলমহলে যাওয়া বা ট্রাইবেলদের ছেলে মেয়েদেরকে নিয়ে করা, এটা আমার কাছে একটা স্মরণীয় সবকিছু, মানে একটা অক্ষর একটা দিন আমার কাছে সব বলে শেষ করতে। আপনি আপনার রিয়েলি এত সুন্দর কেরালার এক্সপিরিয়েন্সটা বলেন। এবং সবচেয়ে ভালো যেটা আমার লাগলো যে ওই মানে কালারির মঞ্চে ফাইটটা কিন্তু অ্যাকচুয়াল ফাইট নয়, এর পাশে বা এর সাইডে যে মেয়েরা ফাইট করছে তাদের অন্য মানে তাদের ফ্যামিলির সঙ্গে, তাদের অন্য এই যে বিয়ে হওয়া, এটা একটা বিরাট ব্যাপার। কারণ কসমেটিক্যালি তারা যে কোনো ভাবে ইনজিওর্ড হয়ে যেতে পারে, মুখে একটা দাগ হয়ে যেতে পারে, কিন্তু তাও তাদের যে দৃঢ়তা যে না আমি আজকে কালারি এক্সপার্ট হয়েই ছাড়বো, এইটাই তো একটা দুর্দান্ত, মানে কি বলবো, একটা দুর্দান্ত অ্যাচিভমেন্ট। এবং সেখানে আপনার সময় একটা বিরাট অবদান, ওদের যে একটা নতুন দিগন্ত খুলে দিতে পেরেছেন আপনি, সেটাই। আর ওটাও খুব মজার, আপনি বললেন যে পুরো একদম 35 কিলো আলু টালু নিয়ে গিয়ে আপনি এক হাতে খুন্তি, এক হাতে আপনার মানে কালারির লাঠি, দুটো নিয়ে যে আপনি কিভাবে লড়াই করেছেন, সত্যি ফ্যান্টাস্টিক। আমি একটা কোয়েশ্চেন করছি, যে আপনি যেরকম বলছিলেন যে ওদের এই 13 জন মেয়েকে পুরোপুরি আপনি আন্টি কা মা হয়ে আপনি পুরো মহিরৌ হিসেবে ছেয়েছিলেন, আপনার নিজের ফ্যামিলিতে কিরম সাপোর্ট পেয়েছিলেন, মানে আপনার হাজবেন্ড বা অন্যান্যরা, তারা কি চোখে আপনার এই বিরাট একটা নতুন পদক্ষেপকে দেখে বা কিভাবে সাপোর্ট করে? একদমই, মানে সত্যি কথা বলতে আমার হাজবেন্ড বা আমার ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি আর আমার মাসি শাশুড়ি বিশেষ করে, মানে ওই নাম না বললে এটা মানে খুবই ইয়ে হবে, মানে
আমাকে কেউ খামোখা ধরে না। উনি না থাকলে মনে হয় আমি কিছু জাস্ট মানে আমার বাড়িটা মানে উনি আমার কাছে থাকেন না, উনি নিজের কাছে নিজের বাড়িতে থাকেন, কিন্তু পুরোটাই মানে আমার ছেলেকে ওখানে রেখে দিয়ে চলে যায় মাসের পর মাস। আমি বাংলাদেশে চলে যাই, কেরালায় চলে যাই, সবসময় আমার ছেলেকে নিয়ে যাওয়া সম্ভব হয় না, কিন্তু মানে এই যে পুরো পুরো কম্প্যাক্ট মানে ওনারা যে সাপোর্টটা করেছেন মানে টাকা পয়সা ছেড়ে টাকা পয়সা না হলে সম্ভব না, আমি এক ট্রেনেই উঠতে পারবো না বা আমি ফ্লাইটেই উঠতে পারবো না, কিন্তু এই যে মেন্টাল সাপোর্টটা, এই যে না তুমি করো, ঠিক আছে তুমি করো, আমরা দেখছি কি করা যায়, এইটা না থাকলে মনে হয় আমার স্টিল এখনো পর্যন্ত মানে প্রত্যেকটা দিন মানে প্রত্যেকটা মুহূর্ত এত অসুস্থতা বলুন মানে সবকিছু না তোমাকে করতে হবে এগিয়ে যাও, মানে আমার হাজবেন্ড তো সারাক্ষণই কি করলে এত পর্যন্ত কিছুই হচ্ছে না, ঠিক মতো প্র্যাকটিস হচ্ছে না, তার জন্য আমরা মানে কি বলবো এই যে ঘরটাতে আমি বসে আছি এই ঘরটা আমরা কোনো বিছানা রাখি না, মানে আমরা এই কাজটা করবো বলি, আর এটা ইনডোর না করলে অনেক প্রবলেম, আমরা মাঠে অনেকবার মাঠে করতে চেষ্টা করেছি, এটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়েছে, মাঠে করতে গেলে অনেক লোক আমার অবজেকশন হয়, প্রচন্ড টাফ এটা কাজ করতে গিয়ে আমি ফেস করেছি, কিন্তু এখন ওই একটা বদ্ধ ঘরের মধ্যে যেন কাজটা হয়, একটু বড় ঘর, এই যে কাজটা করতে যেন আমরা ঠিকঠাক করে পারি, এখন ঠাকুরের দয়ায় মোটামুটি চেষ্টা তো করছি কাজটা করার। আপনার হাজবেন্ডকে কিছু কালারিং মুভমেন্ট শিখিয়েছেন না শেখাননি? না একদমই প্রথমবার থেকে ওই কেরালায় যেতেন কালারি শিখতেন, হ্যাঁ কালারি অনেক 3 বছর মতো উনি গিয়েছিলেন আমার সাথে সাথে যেতেন, মানে মেয়েদেরকে তো এইভাবে একা ছাড়া যেত না, এটা সমস্যা, এতগুলো মেয়ের একটা দায়িত্ব নেওয়া, তো উনি সবসময় যেতেন এবং ওখানে গিয়ে থাকতেন, কালারি শিখতেন, কাজটা করতেন, এই জাস্ট 1-2 বছর হয়তো জাননি, কিন্তু করেন এখন একদম কালারি একদম মার্শাল আর্ট প্র্যাকটিসটা খুব যে করছে তা না, কিন্তু ওই প্রথমের দিকে তো প্রচুর শিখেছে, এখন বলে যে তোমাদের সাথে করলে খুব ভালো হয়, কিন্তু বিজনেসটা তো করতে হবে আলটিমেটলি। খুব ভালো, মানে আমি তো শুনলাম উনি বিজ্ঞাপন জগতের লোক। হ্যাঁ বিজ্ঞাপন জগতের লোক। Darun, after a journey, we are so happy to have Shoma here, and what a fascinating journey she's had. She has been the embodiment of courage, valor, as Shormishta said. Now we will just see a small video which our creative team has made. Shormishta, if we can have that small audiovisual on Shoma's different movements, dances, and her body language. Let us get mesmerized through that video. Shormishta. Embracing life through various dance and movement forms with Shoma Giri of Baguihati Nritya Mandir, who is an exponent of Bharatnatyam, a contemporary dancer, a Kalaripayattu expert, and a theatre performer. Shoma entered the field of dance beginning with Kathak. She later moved on to working with Dancers Guild under the mentorship of Dr. Monjusri Chaki Sarkar and Ranjaboti Sarkar. Shoma holds master's degree and MPhil degree from Rabindra Bharati University, majoring in Bharatnatyam under Guru Khogendranath Bormon. She also had a good fortune of having Ambali Praharaj as her guru. In 1990, Shoma started her journey with theatre. She is an ambitious contemporary dancer and set up her own organization named Baguihati Nritya Mandir in the year 2006. Baguihati Nritya Mandir is a contemporary dance company producing dance performances of different scales, from theatre performance to large-scale site-specific events, multimedia projects, and a wide range of accessible participatory residencies and workshops. Shoma also has been working on the Kerala art form, Kalaripayattu. She formed the all-women Kalaripayattu dance troupe with the collaboration of Guru Ajit Kumar in MMC Kalari in Kerala. Shoma's contribution has been highly appreciated
by the tribal dancers during the workshop at a school of Jhargram, Jungle Mahal, and Ashoknagar. Shoma has also given her best performance as usual in the production Beyond Border, directed by eminent theatre director Ramanjit Kaur. On 26 September 2021 Sunday, 8 p.m. onwards, in Takes and Talks on the Cinema for a Cause Facebook page, we have embracing life through various dance and movement forms, Shoma Giri. Takes and Talks. Fantastic. Kathak to Kalari. What a journey Shoma has had. Every moment has been extremely exciting. And the way she has motivated this 13 young, girls, they were girls and coming from very needy, underprivileged families. She has been a visionary, no doubt. শোভা, আপনি এটা বলুন, আপনি যে এই 13 জনকে নির্বাচন করেছিলেন, এরা আপনার কাছে বা এই আপনার টিমটাকে আপনি ফর্ম করলেন কি করে? মানে কালারি তো আর সবাই নাচে না বা কালারিতে পার্টিসিপেটও সবাই করে না। তো এই 13 জনকে নির্বাচন করার পেছনে আপনার কি কর্মকাণ্ড ছিল? 13 জনকে যে কষ্ট করে যে নির্বাচন করা হয়েছিল, মানে সাংঘাতিক ব্যাপার। তখন সবকিছু ছেলেমেয়েরা যেরকম আমার কাছে ভরতনাট্যম শিখছে আর ছৌ শিখছে প্রচুর ছেলেমেয়েরা। তো মেনলি আমি ভরতনাট্যম আর ছৌটা তখন গুরুজি আসতেন, বারুবন্ধু মাহাতো আমার বাড়িতে আসতেন, প্রত্যেক মাসেই আসতেন, এসে ছৌটা শেখাতেন। তো তার সাথে সাথে আমি আলাদা করে আরো অনেক রকমের ডান্স ফর্ম আমি শিখছি, রামাজিৎ ম্যামের সঙ্গে কাজ করছি, থিয়েটারে কাজ করছি। তো এই সময় কি হয়েছে, বাচ্চাদেরকে আমি তো প্রথম বছর তো আমি নিজে গিয়ে শিখে এসেছি, ওই বললাম 5টা মুভমেন্ট মাত্র, সেইটা এসে ওদেরকে শেখানোর পরে কিছু ছেলে মেয়েদের বডি ল্যাঙ্গুয়েজটা অসাধারণ, এবং ওদের যে কজন ছেলে মেয়েদের মধ্যে ওই যে অ্যাগ্রেসিভ যে কিছু করতে হবে, আন্টি আমাদের কিছু করতে হবে, কিছু ছেলে মেয়েরা না মানে ঠিক আছে ওকে টাইপের, এরকম হয় না যে মানে আর ভালো লাগছে না, আমার পায়ে ব্যথা করছে আজকে, এরকম টাইপের কিছু বাচ্চারা থাকে। কিন্তু এখানে আমি যে 13 জনকে আমি যখন চুজ করলাম, দেখলাম প্রথমে কালারিটা যখন শেখাচ্ছি আর যোগা পদ্ধতি যখন আমি শেখাচ্ছি, করছে, ইচ্ছাও করছে, তখন ওদের যে বসা, যে বডি ল্যাঙ্গুয়েজ, যেরকম করে বসতে হবে, এরকম দাঁড়াতে হবে, এরকম করে হাতটা রাখতে হবে, এরকম থাকতে হবে, এরকম থাকতে হবে, এই যে পাওয়ারটা, এরকম করে বসতে হবে, এরকম করে তাকাতে হবে, এরকম করতে হবে। আমি সবসময় ওদেরকে বলতাম তোমার এইটা কিন্তু এই বসাটা দিদির কাছ থেকে শিখেছি। দিদি সবসময় কিন্তু মেরুদণ্ড শক্ত, এই যে এরকম করে বসা, এরকম করে তাকা, এই কথাটা সবসময় বলতেন, সেইটা আমার মাথার মধ্যে সবসময় ছিল। তো কালারিং করার পরে ওদেরকে আমি সবসময় ওই ট্রেনিংটা আর দিতে থাকি। এবং যোগাতে তুমি যোগার যে মুভমেন্ট গুলো আমি যোগার যে পোস্টার গুলো ওদেরকে শেখাচ্ছি, করাচ্ছি, তার সঙ্গে যে কালারের এই যে বসা, এই যে এরকম করে দিয়ে এরকম করে ধরো, এরকম করে তাকাও, এইভাবে দেখো, এই জিনিসগুলো যখন ওদেরকে শেখাতে থাকলাম, তখন দেখলাম কি ওই 13 জনের মধ্যে ওই ফোকাসটা আছে। প্রথম কথা হচ্ছে যে শুধু কাজটা করলাম এরকম না, আর কালারিং মেথডটা কিন্তু ভীষণ পূজা, মানে আমি যখন তখন এসে আমি কিন্তু কালারিং মেথড করতে পারি, ওখানে কিন্তু পুরোটাই পুজো না করে কিন্তু আমরা কালারিং মেথড রুমে আমরা ঢুকতেই পারবো না, প্রশ্নই উঠছে না। আমরাও এখানে কিন্তু সেম প্রসেস, এসে তোমাকে প্রদীপ জ্বালাতে হবে, সেখানে প্রণাম করতে হবে, পুরোটাই যাবো। যেমন হচ্ছে আপনাকে আমরা যেরকম মন্দিরে যাই, পুরোটাই ওরকম। মন্দিরে গিয়ে যে আগে আমরা যে প্রণাম করি, ওই যে ভক্তি শ্রদ্ধা ওরকম করি বা অনেকক্ষণ ধরে বসে থাকি, ওইটা না করলে কিন্তু কালারিং মেথড সম্ভবই না, একদমই সম্ভব না। কালারিং মেথড আসলাম আর একটুখানি করলাম, করে চলে গেলাম, সেটা কিন্তু কোনোদিন সম্ভব, এটা করাই যাবে না। তো এই ছেলেমেয়েদের মধ্যে কিন্তু আমি ওটা দেখতে পেয়েছিলাম যে ওই যে ফোকাস,
ওই যে ধ্যান, ওই যে মগ্নতা, ওই পাওয়ারনেস, এইটা আমি দেখতে পেয়েছিলাম। দেখার পরে আমি সিলেক্ট করলাম যে না, এই বছর তোমরা যেতে পারো, কেরালে যেতে পারো, তোমাদেরকে আমি আর্মি কাজ করতে পারি। হ্যাঁ, আমার ওই কথাটা খুব ভালো লাগলো, আপনি যেটা বললেন মগ্নতা, মানে একদমই ইমার্সড হয়ে, মগ্ন হয়ে এই কাজটা করা। আমি ইনফ্যাক্ট একদম। আমার কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছিল, আমি কেরালাতে একবার কালারিপায়ার দেখেছি পারফরমেন্স। একটা পুরো একটা অ্যারিনা থাকে এবং চারদিকে দর্শকরা, এবং ওরা প্রথমে এসেই ওই পুজো, আপনি যেটা বললেন, প্রদীপ জ্বালালো। এবং আরেকটা যেটা একদম। দেখলাম যে ওরা প্রচুর ধরনের প্রপস ইউজ করে, লাঠি সোটা তো থাকেই, হুম, বল্লম থাকে, ফায়ার প্রচুর ভাবে, হুম। প্রচুর কালারিপায়ার টুতে দেখলাম প্রচুর, মানে ফায়ারের বিভিন্ন প্রয়োগ। তো আপনাদের আপনারা যে পারফরমেন্স গুলো করেন, কি কি আপনারা ইউজ করেন, মানে অ্যাপার্ট ফ্রম বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনি যেগুলো দেখাচ্ছিলেন, আর কি কি আপনারা প্রপস ইউজ করেন জেনারেলি একটা পারফরমেন্সে? হ্যাঁ, আমাদের মানে কালারিপায়ারিতে যেরকম প্রথম হচ্ছে আপনার আমাদের শোল্ডার সিল পুরোটাই তৈরি করা হয়। তারপরে লাঠি হয়, উর্মি হয়, তারপরে আপনার থ্রি নাইফ, ছোট ছোট যে নাইফ গুলো, সেই ছোট ছোট নাইফ গুলো তৈরি করা হয়, দিয়ে কাজ করা হয়। দা, পুরো এত বড় দা, কুরবানি, কুরবানজি বলে একটা ওয়েপেন্স আছে। তারপরে আপনার একটা কুরুলি টাইপের, মানে আমরা বাংলায় যদি বলি, ওখানকার ওয়েপেন্স গুলো না ভীষণ একটু অন্য টাইপ, মানে আমরা কখনোই ওই ওয়েপেন্স গুলো অভ্যস্ত না। যেমন আপনার একটা হরিণের যে মাথার শিং, সেটা দিয়ে ওদের একটা ওয়েপেন্স আছে। সেটা হচ্ছে এই মিডিল একটা মানে একটা লাঠি মতো, মানে এরকম ধরতে হয়, আর দুদিকটা পুরোটাই হচ্ছে আপনার হরিণের শিং, পুরো ছোঁচালো, মানে ওটা দিয়ে যখন আপনি এরকম মানে কাউকে যদি এরকম মারেন, পুরোটাই ঢুকে যায় এরকম টাইপের। এবং থ্রি নাইফটাও কিন্তু সেম, তিনটে নাইফ এরকম এরকম তিনটে নাইফ থাকে, একসাথে পুরো ব্যাপারটা করা থাকে। আর আরেকটা হচ্ছে আপনার ছুরিকা, মানে পুরোটাই একটু এরম টাইপের কাজটা করা হয়। ছুরিকাটা হচ্ছে পুরো একটা এরকম ছুরি টাইপের এবং লোহার পুরো ব্যাপারটা। এরকম টাইপের প্রচুর ওয়েপেন্স ছাড়া কালারিপায়াতু সম্ভবই না। মানে সম্ভবই না বলতে হচ্ছে, হ্যাঁ, যেমন আপনার নেই পাইপ বলে যে যে কাজগুলো আছে, মুভমেন্টস গুলো আছে, কিছু আপনার অ্যানিমেলস পশ্চাৎ কিছু আছে, কিন্তু কালারিপায়াতু প্রায় শেষের দিকের যে কাজগুলো সবকটাই কিন্তু ওয়েপেন্স দিয়ে মোটামুটি কালারিপায়াতু করা হয়। এই যে আমরাও আপনার ডান্সাররা ওইগুলো ডান্স, দিয়ে করি। হ্যাঁ হ্যাঁ, ডান্স করেন, আপনারা কি ডান্সারদের হুম। ইন্স্যুরেন্স করে রাখেন? মানে যদি কারোর কোনো দুর্ঘটনা হয় বা কিছু, এদের কোনো ইন্স্যুরেন্সের ব্যাপার আছে পারফরমেন্সের আগে বা? না, এখনো পর্যন্ত তো করিনি, কিন্তু আমরা কালারিপায়াতুটা তো প্রথম কথা হচ্ছে যে মার্শাল আর্ট ভেবেই আমরা কাজটা করছি। স্যার তো সারাক্ষণই নাচ কখনো বলবেন না, নাচ কখনো বলবেন না। আমাকে বলে কি, সোমা নাচ কখনো বলবেন না। আমরা হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, সরি। আর ওনারা সারাক্ষণই বলবে কি যে আহ, তোমরা এই ওয়েপেন্স গুলো রাখার জন্য একটা লাইসেন্স লাগবে। এটা আমরা করেছি, এটা আমাদের হুম। আছে। এটা ছেলে মেয়েদের হিসেবে কোনো লাইসেন্স নেই, কিন্তু আমরা সবসময় ওদেরকে বলি, দেখো এটা তোমাদের নিজস্ব একটা ব্যাপার, তোমরা কিন্তু যখন তখন এরকম মানে ওয়েপেন্স নিয়ে যেহেতু কাজ করছি আমরা, কিন্তু কি বলতো, একটা খুব মানে বড় কথা, সেটা হচ্ছে যে ওয়েপেন্স নিয়ে অ্যাক্সিডেন্ট যদি হয়, অ্যাক্সিডেন্টটা তো আমরা এখানে বসে আছি এখানে হতে পারে, বাইরে বেরোচ্ছি সেখানে হতে পারে, অ্যাক্সিডেন্টটা একদম আলাদা। কিন্তু ওই যে একটা ট্রেনিং হয় না ওখানে, যে মনোক্রতা, মানে একদম ধ্যান করেছি ভোর 4টে থেকে, যে পুজো করে যে যখন কালীটা শেখা হয়, তখন ভীষণ একটা সেন্স আমাদের শরীরের মধ্যে তৈরি করে দেওয়া হয়, যে আমি কিন্তু ওয়েবপেজটা যখন দেব, তখন আমার কিন্তু জাস্ট এখানে এসে শেষ হবে, তখন আমার এখানে গায়ে টাচ হবে। এটা কিন্তু সবচেয়ে আমরা শিখে এসেছি। প্রত্যেকটা ছেলে মেয়েরা আমরা যতই কিছু করি না কেন, আমাদের সবকিছু এখানে শেষ করি। আমরা এই পুরো এখানে শেষ করি, পুরো পুরো ব্যাপারটা হচ্ছে আমি এখানে শেষ করি, আমি টাচ করবো না কোনো কিছু। এইটা করার জন্য কি হয়েছে, ঠাকুরের দয়া এখনো পর্যন্ত মানে খুব বেশি
এখনো ওই ফেসটা এখনো আসেনি যে মানে ওই রকম অবস্থা, কিন্তু হয়, অ্যাক্সিডেন্ট তো ভীষণই হয়, মানে এরকম এতটা ফেটে গেল এরকম হয়। তো এটা তো একটা খুবই, ওইভাবেই আমাদের চলতে হবে যদি কাজটা করি। হ্যাঁ, এটাই এটা সবচেয়ে ইনফ্যাক্ট আপনি যেটা বললেন এটাকে আমাদের ফিল্মে যখন ফাইট সিকোয়েন্সেস হয়, সব ফাইট মাস্টাররা এই নো কন্ট্যাক্ট ফাইটিং করায়, মানে একদম আপনার এতটা আসবে কিন্তু লাগবে না মানে এতটা গিয়ে কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলটা এমন করা হয় যে মনে হয় লাগছে, এবং সেটা পরে সাউন্ড এফেক্ট দিয়ে এবং যার লাগছে তার রিয়াকশন, এই যে ব্যাপারটা, এইগুলো করে কিন্তু ব্যাপারটা করা হয় একদম। এবং আপনাদের ক্ষেত্রে আর ওই মানে ওর রিয়াকশনটা লাগে না, ওরা মানে অ্যাটলিস্ট ফাইট করে। কিন্তু আমি যখন কেরালাতে দেখেছি তা ওরা কিন্তু লাঠিতে লাঠিতে ফ্রিকশন হচ্ছে, বা ছোড়ায় ছুরি কাতে কিন্তু লাগছে, কিন্তু হ্যাঁ সেগুলো কোনো বডিতে ড্যামেজ করছে না, সেটা আমি দেখলাম। এবং ওদের ওই পুরো ফায়ারের মধ্যে দিয়ে যে জাম্প, ফ্যান্টাস্টিক, মানে পরপর পরপর জাম্প করছে, মানে সত্যি দেখার মতো। তো আপনি বলুন যে এটা, আপনি তো অনেক বড় বড় প্রোডাকশনেও আপনারা কালারি প্রয়োগ করেছেন, তো স্টেজে করাটা কতটা সম্ভব? মানে স্টেজটা ওপেন গ্রাউন্ডে আপনি তো করতেই পারেন, বা আমি যেরকম দেখেছি ওরা একটা পুরো অ্যাম্পি থিয়েটারের মতো করে, তার চারদিকে দর্শক বসছে, সেটা অনেক নিচুতে যাতে দর্শকদের কাছে কোনোভাবে কিছু না পৌঁছতে পারে। কিন্তু আমাদের কলকাতা ধরুন স্টেজে কি করা সম্ভব? স্টেজে রোপ ট্রিক গুলো হয়তো সম্ভব, কিন্তু বাকিটা বলছি কিভাবে সম্ভব। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে স্যার প্রথমে ভেবেছিল যে মানে এখানে কিভাবে করবো, যেমন আমার জ্ঞান মঞ্চে যখন করা হয়েছিল, স্যার যখন প্রথম দিকে হ্যাঁ, এসেছিলেন তখন কোনো অসুবিধা নেই, কিন্তু তখন কোনো অসুবিধা হয়নি বলতে হচ্ছে আমাদের বা স্যার কোনো অসুবিধা নেই, কিন্তু দর্শকের হয়েছে। কারণ হচ্ছে যে একজন দর্শক, এখন আমি এখন বলছি না, কিন্তু উনি আমাকে পরে বলেছিলেন যে মনে হচ্ছে যেন আমাকে মারছে, মানে উনি পুরো ফ্রন্ট দিয়েতে বসেছে, যখন একটা মুভি যখন চালাচ্ছে কিন্তু এরকম আটকে আটকে উঠছে, মানে মনে হচ্ছে যেন আমরা গায়ে পুরো চলে আসছে। এবং আমরা একটা ওই খুব বড় একটা ফেস্টিভ্যাল হয় গড়িয়াহাটের ওখানটায়, ওখানে একটা ওই রকম কেরালার মতনই কাজটা ছিল, কিন্তু দর্শক ভীষণ গায়ের কাছে চলে আসছিল। ওখানে আমাদের কাজটা করার সময় আমরা শুধু হাত দিয়ে শুকিয়ে যাচ্ছি যে আপনারা প্লিজ সরে যান, আপনারা প্লিজ সরে যান, অফিস লেগে যাবে। কিন্তু মানুষ না, যেহেতু কলকাতায় কখনো ওয়েপেন নিয়ে এতটা কালারি ওয়েপেন দিয়ে মেয়েরা ফাইট করছে, এটা একটা সাংঘাতিক ব্যাপার। তো তখন ওরা ওইটা দেখার জন্য পাগল হয়ে সামনে চলে আসছে, কিন্তু সামনে এসে না কিন্তু একটু পিছিয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু ভীষণ, তাদের খুব ভালো লাগছে যে কাজটা করার খুব ইচ্ছে হচ্ছে। তো কাজটা করার জন্য মানে মানে কাজটা দেখার জন্য আগ্রহী হয়ে উঠছে যে না আমাকে দেখতেই হবে, তো কারো লেগে গেল না তো, কারো লেগে না তো। পরে প্রচন্ড অ্যাপ্রিসিয়েট করেছে সবাই, মানে যারা দেখেছেন। তো আশা এখনো পর্যন্ত ওরকম হয়নি, মানে দর্শকের এখনো লাগেনি। আমি রিসেন্টলি কিছু কাজ মানে এবছরই কাজ করেছি, পদাতিকে করলাম। পদাতিকটা তো অনেকটাই মানে পসিনিয়াম থিয়েটার টাইপের নয়, একদম অন্তরঙ্গ একদম। থিয়েটার, এটা আপনি জানেনই। এবং রঙ্গকর্মীতে করলাম, অনেকগুলো শো করলাম। তো কোনো প্রবলেম আপাতত হয়নি, মানে ওইটা মানে ভীষণ কন্ট্রোল, মানে এত বছরকার প্র্যাকটিস, সবার আশীর্বাদ সবকিছু মিলে ওইটা আপাতত হয়নি। মানে অনেক সময় হয় কি এত বড় বড় মানে চলে যাওয়ার একটা ইয়ে থাকে, মানে চান্স থাকে, হ্যাঁ চান্স হাত থেকে থাকে। বেরিয়ে যাবে না তো, এরকম একটা হ্যাঁ, মানে হতেই পারে, অ্যাক্সিডেন্ট তো অনেক কিছুই হতে পারে। তো হ্যাঁ। যাই হোক এখনো তো ঠিকঠাকই আছে, করছি মোটামুটি আপনার চলে যাচ্ছে। আপনার এই নৃত্যকলা এবং কালারির অনেক প্রয়োগ করেছেন প্রখ্যাত থিয়েটার ডিরেক্টর অ্যাক্টর রমনজিৎ করের সঙ্গে আপনি খুব ভালো ভালো কাজ করেছেন। রমনজিতের সঙ্গে আপনার কাজ করার একটু যদি অভিজ্ঞতা আমাদের একটু বলেন। ম্যামের ওই একই ব্যাপার, কালারি যেরকম বলছি সেরকম ম্যামের সাথে ব্যাপার, মানে ওইটা এই 13 বছর ম্যামের সাথে। তো এইটা ওই 13 বছরের জার্নিটা এইটুকু করে বলতে হবে আমাকে। সেটা হচ্ছে 2006-এ ম্যামের সাথে আমার কাজ আরম্ভ হয়। তো তখন একটা ছোট্ট ওয়ার্কশপের জন্য আমি যাই, 2-3 মাসের একটা ওয়ার্কশপ ছিল। তো তখন প্রচুর মানে প্রত্যেকটা দিন নানান ধরনের মানুষ ওখানে ওয়ার্কশপ দিতে আসে। ওখানে কি হতো, মানে আমি কিন্তু প্রথম ওই থিয়েটারের এন্ট্রি, আমার এমনি আগে কাজ করেছি টুকটাক এখানে, মানে এমনি
থিয়েটারটা এটা বা থিয়েটারটা এরকম, আমি থিয়েটার দেখতে খুব ভালোবাসতাম। আঁকা দেখতে দিদি যে বলতেন যে সবসময় ড্রয়িং দেখো, আঁকা দেখো, একাডেমিতে যাও, থিয়েটার দেখো, তাহলে তুমি কিন্তু ডান্সটা করতে পারবে না। তো ওই একটা নেশা ছিল। তো ম্যামের কাছে যাওয়ার পরে কি হয়, মানে পুরো দরজাটা খুলেছে, মানে এটা না বললে না, মানে ম্যামের কাছে যাওয়াটা আমার কাছে পুরো একটা অন্য একটা পাওয়া। কিভাবে ম্যামের সাথে যে যখন ওই ওয়ার্কশপটা করি, করতে করতে আমাদের মেরিগো রাউন্ড বলে একটি প্রোডাকশন তৈরি হয়, পরে আর একটা প্রোডাকশন, পরের বছর আরেকটা প্রোডাকশন তৈরি হয়, এখন ওই বলে। তো এই 2-3 বছর ধরে টানা আমি ম্যামের সাথে ওই একটা ওয়ার্কশপে গিয়ে তারপরে আস্তে আস্তে কাজগুলো আমি ম্যামের সাথে করতে থাকি। তারপরে 2-3 বছর, আবার 4-5 বছর, 2-3 বছর না 4 বছর বছর মতো ম্যামের সাথে আর কোনো কাজ করা হয়নি। বিশেষ করে আমি কেরালা চলে যাই, বাংলাদেশ চলে যাই, এরকম অনেক কিছুর মধ্যেখানে আমার জার্নি থাকে। তো কেরালা যাওয়ার জার্নি এবং মধ্যেখানে বাংলাদেশ সারা অন্যান্য কাজ করার মধ্যে মধ্যে এবং জঙ্গলমহল, হেনা তেনা আরো অনেক রকমের কাজ করার মধ্যে মধ্যে এই ম্যামের সাথে লাস্ট এই 4-5 বছর আরো খুবই গভীর ভাবে আমি কাজ করতে আরম্ভ করি বিয়ন্ড বর্ডারে, যে একদম মানে ওতপ্রোত ভাবে জড়িত হয়েছে ম্যামের সাথে কাজ করতে গিয়ে। সেখানে আমার পুরোটাই, আমার পুরো জীবনটা একটা অন্যরকম ভাবে মনে করে যায়। ম্যামের কাছে শিখতে পারি যে কিভাবে ইনস্টলেশন করতে হয়, কিভাবে নাটকটাকে কিভাবে ডান্সে প্রয়োগ করতে হয়, বা বডি ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে তৈরি করতে হয়, এবং দাঁড়াতে হয়, কি করে বসতে হয়, দিদির কাছে শিখেছি। ওটা একটা পুরো জার্নি। তারপরে ঝুমাদির কাছে কিছুদিন শিখেছি, সেখানকার একটা জার্নি। তারপরে ম্যামের জার্নিটা, ম্যামের কাছে জার্নিটা একটা অদ্ভুত, মানে একটা গুরু তো আছেই, ম্যাম তো গুরু এবং মা বলতে পারেন, মানে সব রকম, মানে আমার কষ্ট দুঃখ সব কিছু ম্যাম তখন ছিলেন, এখনো আছেন, স্টিল নাও। কিছু হলে ম্যাম আমি এটা করতে পারছি না, রাত্রিবেলা ফোন করে দিলাম, ম্যাম আমি এটা ঠিক হচ্ছে না, এটা কি করা দরকার, ম্যাম এটা এটা কি হবে, আর প্রচন্ড বকতেন। সেটাও আমার কাছে খুবই একটা পাওনা, যে একটা কিছু হচ্ছে না বলেই কিন্তু বকাটা, আর বকাটা না হলে কিন্তু কিছু শেখা যায় না, সেটা আমি সবসময় জানি এবং আমি সেটা মানি। তো ম্যামের সাথে এইভাবে কাজ করতে করতে বিয়ন্ড বর্ডারে যে 2-3-4 বছর ধরে যে টানা একটা কাজ করা, ওখানে আমার পুরো মুখটা ঘুরে যায়, যে আমি পুরোটাই শিখতে পারি যে কিভাবে পুরো এই কাজটা করতে হয় অ্যাকচুয়ালি। এবং এখনো পর্যন্ত আমি সবটাই ম্যামের কাছ থেকে শিখছি। যে আমার লাস্ট যে সাইলেন্সের যে কাজটা করেছি, এটা আমি পুরোটাই ওনাকে আমি অর্পণ করতে চাই। কারণ হচ্ছে যে উনি, ওনার কাছে শিখেছিলাম, এবং তার আগে ঝুমাদি শিখেছি, তার আগে দিদির কাছে, মঞ্জুশ্রী রঞ্জনীর কাছে শিখেছি। এই যে কাজটা শেখার এবং ভারতনাট্যম শেখা, ছৌ শেখা, কালীবাদ্য শেখা, এই পুরোটা শেখার পুরো জার্নিটা আমি ওখানে দিই। এবং দিদি ম্যামের, মানে ম্যামের কাছে শেখাটা আমার পুরোটাই একটা সার্থক তৈরি হয়ে ওঠে। ফ্যান্টাস্টিক। মানে আপনি বললেন যেটা, যে যেটা ডান্সার্স গিল্ডে নবনৃত্য দিয়ে শুরু হয়েছিল, তার আগে তারপরে ভারতনাট্যম, তারপরে কালারিপায়াট্টু, তো তার সেটা সম্পূর্ণভাবে একটা রূপ পেল রমনজিৎ করের ছোঁয়াতে। বিউটিফুল। এবং আপনার সাইলেন্সটা আপনি বললেন আপনি রমনজিৎকেই অর্পণ করতে চান। মানে এছাড়া একজন গুরুর আর কি প্রাপ্তি হতে পারে, মানে এটা সত্যি একটা প্রকৃত গুরুদক্ষিণা আমরা বলতে পারি। আপনি একটা দুর্দান্ত কাজ এখন করছেন, যেটা ঝাড়গ্রামে জঙ্গলমহলে আদিবাসীদের সঙ্গে, এবং তার ছবি তো দেখে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। মানে ওরা লাঠি নিয়ে একদম আপনার সঙ্গে যে কালারির বিভিন্ন মুভমেন্টস করছে। তো আমাদের একটু বলুন যে জঙ্গলমহলে মানে আপনি কি এমন হাল্লা করলেন যে সারা দুনিয়া কেঁপে গেল? সেটা হচ্ছে প্রথম দেব হচ্ছে জয়শ্রী ভট্টাচার্য। জয়শ্রী জয়শ্রীদির সঙ্গে আমি কাজ করি 2-3 বছর মতো। তো সেই সময় জয়শ্রীদি আমাকে বলে, শোন না, সোমা জন্ম হলে জয়শ্রীদি কাজ করছিল থিয়েটার নিয়ে। রাজীব বলে একটি ছেলে, উনি হচ্ছেন, রাজীব হচ্ছে জঙ্গলমহলের একটা ছোট্ট একটা স্কুলের একটা টিচার। তো কি হয়, আমাকে বলে যে তুই ওখানে, আমি নাটক করাচ্ছি, তুই কি একটু যাবি,
ওখানে একটু থিয়েটারের পরেও না ওদের একটুখানি কিছু ওই কালেরি পায়েতে হোক বা যাই হোক তুই তোর মতো কিছু কাজ কর। তো আমি না প্রথম প্রথম ভাবি যে জঙ্গলমহল কি হবে, ওখানে তো সবসময় প্রতিদিন হাতি যায়। আর সত্যি সত্যি আমি যেদিন যেদিন যাই সেদিন সেদিন হাতি আসে। মানে সেদিন ছিলাম সেদিনও সব ভয়ে আমি পুরো খাটের উপর এরকম বসে আছি, এবং যে ঘরটাতে থাকি সেই ঘরটা জানলা জানলা নেই, জানলা আছে জানলার উইন্ডোর ওই খাপটা নেই। প্রত্যেকবার এরকম কিছু করে বসে থাকি, আজকে মনে আমাকে খেয়ে নেবে, আর ঠিক শুয়ে এসে আমাকে পাতা ধরে মেরে নিয়ে যাবে। এটা কোনোদিন এখন হয়নি যে জঙ্গলমহলে আমি যাইনি আর সেদিন হাতি বেরোবে। 40টা তাহলে 42টা হাতি বেরোবে, আর প্রত্যেকটা ছেলে বেরিয়ে চলে যাবে। আর হচ্ছে আমি শুধু একা এরকম অবস্থা কর, আমার ছেলে মেয়েদের নিয়ে যাই, ওরা সারা রাত ওরকম করে বসে থাকে। আর কোনো বাথরুমের দরজা নেই, কোনো বাথরুমের ইয়ে নেই, কিচ্ছু নেই। তো এই হচ্ছে ঘটনা। আমাকে জয়শ্রী যখন বললো, আমি না প্রচন্ড মানে ইয়ে হয়ে গেলাম যে এটা কি সম্ভব। তো গেছি, দিদির সাথে গেছি, কাজ করেছি, অসাধারণ লেগেছে, অসাধারণ। মানে ভয় পাচ্ছি ঠিকই, বাথরুম ছেড়ে দিন, জঙ্গলে কাজ করছি, কিচ্ছু মানে কোনো প্রবলেমই মানে কোনো কিছু মনে হয়নি। ওদের আন্তরিকতা সবচেয়ে সবচেয়ে কেন বলুন তো আন্তরিকতা। যখন ওই যে তখন 50-60টা মহিলা এবং বয়স্ক মহিলা, 60 বছর 70 বছরের মহিলারা এসছে। আমি যখন জিজ্ঞাসা করছি তোমরা নাচতে আসছো কেন, ওরা তাই বলছি, আমি ওরকম ভাষা বলতে পারি না। তখন বলছে কি কেন তোমরা শহরের মাইয়ারাই শুধু নাচবে, আমরা কি নাচতে পারি না? তো তখন বলছে তোমার বরেরা আসতে দেয়? বলে কেন আসতে দেবে না, শুধু বলেছে যাই হোক না কেন রান্না টান্না করে গেলেই হবে। ওরা ছাগল চড়ায়, ধান চাষ করে, সব সবজির সব কাজ, মানে সবজি তৈরি হয় ওখানে গ্রামে জমিতে, সবকিছু করার পরে ওদের নাচটা। আমি না পুরো স্টান্ট হয়ে গেছি জাস্ট। এবং যেদিনকে মানে আমি লাঠি শেখাতে আরম্ভ করলাম, আমি বলছি কি এটা কি পারবে, তখন বললো আমরাই পারবো হচ্ছে লাঠিটা, দিদি তুমি শেখাও শুধু। মানে আপনাকে কি বলবো, মানে আমার জীবনের সেদিন সবকিছু পাওয়া মানে আমার মনে হলো যেন আমার হয়ে গেছে। এবং এইটুকুটুকু মানে কতটুকু বলবো ঘুরি, মানে আমার শেখাবো কি, আমার দর্শক হচ্ছে অন্তত দোয়া। আমি তখন জয়শ্রীদিকে বলেছিলাম, জয়শ্রী সত্যি তোমার কাছে সাংঘাতিক কৃতজ্ঞ, এবং রাজীবের কাছে। রাজীব আজকে মারা গেছে, রাজীব আজকে নেই। হ্যাঁ, তো সেখানে মানে এখন আমার মনে হয় ওটা আমার কাছে বড়, আমি এটা কিছু করতে চাইছি জাস্ট জীবনে ওদের জন্য। ওরা ওদের যে জার্নি, আমাদের এখানে কতজন মানুষ আমরা চাকরি করে নাচ শিখতে আসি, কতজন মহিলা আমরা সংসার করে আমরা নাচতে যাই বলুন, আসি না, সত্যিই আসি না। কিন্তু ওখানে গেলে আপনি কখনো যদি যান, আপনি দেখবেন এরকম মেয়েরা হয়ে গেছে যাদের বাড়িতে মানে খাবার আসবে কিনা জানে না, যাদের বাড়িতে জানে না কালকে কি হবে, তারা কিন্তু এটা করার জন্য তারা এইটা পাওনাটা মনে হয় আমার কাছে একটা অন্য জিনিস। তো জানি না কি হবে, কিন্তু আমি ওটা অ্যাটলিস্ট ছাড়বো না। আমার কোনো কিছু হয়ে যায়, কিছু করি আর না, অসাধারণ অসাধারণ, মানে জঙ্গলমহল অসাধারণ, আমার কিছু এখানে বলার নেই। রাজীবকে আমি হ্যাটস অফ, এবং জয়শ্রীকে তো একদমই আমার ওখানে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, মানে জঙ্গলমহলে আপনি যেটা বললেন যে যেখানে আপনি থাকতেন সেখানে জানলা ছিল কিন্তু জানলার কোনো গরাদ নেই, হাতির সুর এসে আপনাকে হয়তো স্পর্শ করে চলে যেত। আমি অনেকবার শুটিং, হ্যাঁ আমি অনেকবার আদিবাসীদের সঙ্গে শুটিং করেছি, এবং প্রত্যেকবারই আপনি যেটা বলেছেন যে আদিবাসীদের ওই নির্মল আনন্দ এবং ওই পুরো খোলা আকাশের নিচে ওরা যে নাচ করে, অনেকবার আমি সেগুলো শর্টস নিয়েছি। এবং ওদের সঙ্গে শুটিং এর পরে ওরা আমায় বলেছে চলুন আপনিও নাচুন, ওদের সঙ্গে নাচ ওই মাদলের তালে তালে দুর্দান্ত। এবং মাঝখানে আগুনের কুণ্ড জ্বলছে, খোলা আকাশ, তার মাঝখানে পুরো সবাই মিলে নাচছি। এটা একটা অন্য ধরনের আনন্দ, এতে মাতোয়ারা হয়ে সত্যি কথা শহরের কথা ভুলে গিয়ে ওই আনন্দে আমরা সবাই মাতোয়ারা হয়েছিলাম। তো সত্যি এটা একটা দুর্দান্ত অন্যরকম অভিজ্ঞতা, যেটা কথায় প্রকাশ করা যায় না, যেটা আপনি আপনার কথায় আমরা বুঝতে পারলাম। তো যাই হোক সোমা, অনেকে আপনাকে প্রশ্ন করার জন্য উন্মুখ হয়ে আছে, আমি বুঝতে পারছি শর্মিষ্ঠা বারবার আমাকে করছে।
তো আমরা এবার একটু প্রশ্নোত্তরের আসরে যাব। Over to Shormishta for the question and answer session with the dashing and the ever valorous Shoma Giri at Takes and Talks. Over to Shormishta. You are watching Takes and Talks. Yes, you are watching Takes and Talks, and today we have with us the very dashing and ever valorous Shoma Giri. এবার দর্শকদের প্রশ্ন উত্তরের সময়। সোমাদি, যেটা আমরা আজকে দেখছি, আপনার এই কালারি পার্টিটা এত ইন্সপায়ার করেছে লোকজনকে, আমাদের দর্শকদেরকে। অনেক প্রশ্ন আজকে আমরা কালারি পার্টি নিয়ে, মানে কি, কখন, কবে শিখবে, কখন শেখার সঠিক সময়, কি কি প্রিপারেশন নেবে। খুব ভালো লাগছে যে লোকেরা নিয়েছে, এত ইন্টারেস্ট নিচ্ছেন আর কি। আমরা কিছু প্রশ্ন নিয়ে নেব দর্শকদের কাছ থেকে, যেহেতু উই আর রানিং শর্ট অফ টাইম। আমরা একটু শর্টলি, খুব ক্রিস্প হয়ে প্রশ্নগুলো নিয়ে নেব। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, ক্যান আই লার্ন কালারিপায়াতু উইদাউট ওয়েপন্স ইন মাই ইনিশিয়াল ডেজ? মানে কালারিপায়াতু যেটা আপনি বলছেন, যেহেতু এটা মার্শাল আর্ট, আমরা যে মার্শাল আর্ট ফর্ম, তো এখানে কি, এটা আমারও প্রশ্ন অবশ্য, সবসময় কি অস্ত্রের প্রয়োজন হয়, নাকি উইদাউট অস্ত্র আমরা ইনিশিয়াল ডেজ গুলো শুরু করতে পারি? একদমই, অস্ত্র সবসময় প্রয়োজন হয় না। আমরা ফ্রি হ্যান্ড ফাইটও করি। ফ্রি হ্যান্ড ফাইটেও আমাদের অনেকগুলো ফ্রি হ্যান্ড ফাইট আছে যেখানে অস্ত্র প্রয়োজন হয় না, এবং মুভমেন্টস গুলো আমরা প্রচুর মুভমেন্টস আছে, তো সেগুলোতে অস্ত্র লাগে না। সবসময় যে লাগে সেটা সবসময় করতেই পারি। আচ্ছা, মানে আচ্ছা, অস্ত্র ছাড়া না, যখন শুরুটা হয়, ধরুন সবকিছু তো শুরু রয়েছে, যখন প্রশিক্ষণটা শুরু হয়, তখনই কি হাতে অস্ত্র তুলে দেওয়া হয়, নাকি অস্ত্রটা পরবর্তী লেভেলে আসে? আচ্ছা, একদমই না, একদমই না, একদমই না। প্রথমে 30 মুভমেন্ট শিখতে হবে, তারপরে আবার ফ্রি হ্যান্ড ফাইট শিখতে হবে, তারপরে আপনাকে অ্যানিমেলস শিখতে হবে, অ্যানিমেলস যেগুলো প্রচুর অ্যানিমেলস পস্টার আছে সেগুলো শিখতে হবে, তারপরে আপনাকে মেইন ফাইট শিখতে হবে, তার অনেকটা পরে গিয়ে আপনাকে লাঠি আরম্ভ করবে প্রথমে, তারপরে গিয়ে আস্তে 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 ওই পেজগুলো একটু হাতে অস্ত্র আসে। একদম। পরবর্তী প্রশ্ন একটা আমরা নিয়ে নেব। আচ্ছা, কালারিপায়াতু যদি কেউ শিখতে চান, মানে সঠিক, কারণ শরীরের একটা গঠনের ব্যাপার আছে, প্রিপারেশনের ব্যাপার আছে আশা করি, তো যদি কেউ শিখতে চান, মনস্থির করেন, সঠিক বয়স কত? বা কেউ যদি ভাবেন আমার ছেলে মেয়েকে শেখাবো বা পরবর্তী এতে শেখাবো, সঠিক এজটা কত? এটা তো কোনো এজের কোনো কিছু ব্যাপারই নেই, প্রথম কথা। আর আমরা যেটা স্যারের ওখানে যেটা কেরালায় দেখে এসেছি, একদম 3 বছরের পর থেকেই দেখেছি যে, আর স্যারের নিজের মেয়ে দেখেছি 1.5 বছর থেকে, মানে 1 বছরের পর থেকে পাগলকে ট্রেনিং করে দিচ্ছে, পাগলকে উঠিয়ে দিচ্ছে, এইসব করছে। তো আমার মনে হয় কালারিপায়াতু যে শেখার জন্য কোনো বয়সের কিছু নেই, মানে নর্মালি একটা গ্রোয়িং, যেরকম স্কুল যেতে আরম্ভ করি আমরা, সেরকম একটা জায়গা খেলতে আরম্ভ করি, তখন থেকেই আমরা কালারিপায়াতু শিখতে পারি। এবং লাস্ট স্টেজে আমরা যদি মনে করি মানে মানে যে আমার এখন 40 বছর বয়স হয়ে গেছে, আমি কি কালারিপায়াতু শিখতে পারবো? একদম একদম। আচ্ছা, 50 বুঝতে পারছি, মানে খুব ছোট বয়স থেকে যদি ইচ্ছে থাকে, ফ্লেক্সিবিলিটি থাকে, আমরা শেখাটা শুরু করতে পারি। খুব সুন্দর উত্তর। আচ্ছা দিদি, আরেকটা জিনিস আমরা প্রায় দেখি, বা আমি নিজেও এটা এক্সপিরিয়েন্স করেছি, অনেক ডান্স পারফরমেন্স বলতে পারেন, স্টেজে গিয়ে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় শোনা যায় না যে হার্ড ডান্স মুভমেন্ট, আমি ডান্স মুভমেন্টই বলবো, যদিও কালারিপায়াতু আপনি একটা মার্শাল আর্ট ফর্ম, বাট আমি হ্যাঁ মার্শাল আর্ট, আমি ডান্স ফর্ম বা আমি মানে মুদ্রা ওগুলো দিয়ে বলছি। অনেক ক্ষেত্রে এটা শোনা যায় যে মেয়েদের ক্ষেত্রে কঠিন নাচ বা কঠিন পশ্চার, এগুলো একটু করাটা একটু ডিফিকাল্ট হয়। এটা কতটা মিথ এবং কতটা সত্যি?
প্রথম কথা হচ্ছে যে কালারিংটাই তো আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমিও কিন্তু ঠিক আপনার মতো ছিলাম যে কালারিংটাই তো অ্যাটলিস্ট মানে আমার পক্ষে তো সম্ভব না, মানে আমরা কলকাতায় বসে কিন্তু আমরা কালারিংটাকে একটা এরকম জায়গায় দেখি যে অসম্ভব, মেয়েদের পক্ষে তো সম্ভবই না। আমি আমাদের যিনি দর্শক, সরি একটু আপনাকে ইন্টারাপ্ট করলাম, যিনি দর্শক জানতে চাইছেন, শুধু কিন্তু উনি কালারিপায়াতুর কথা বলেননি, মানে অন্যান্য আমি যারা একটু কঠিন ডান্স ফর্ম এগুলোর কথাও বলছেন। আপনি কিন্তু ছৌটাও শিখেছেন, মানে আমি কঠিন ডান্স ফর্ম পশ্চার ওগুলো যেখানে অনেক কটা সামারসল্ট আছে এরকম করতে হবে, ওগুলোর কথাও আমি বলছি। হ্যাঁ আচ্ছা প্লিজ কন্টিনিউ। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আচ্ছা সরি না বলুন বলুন, না না বলুন, আপনি বলছিলেন যেটা। আমি বলতে চাইছি যে প্রথম কথা হচ্ছে যে যেমন ছৌ, যেটা পুরুলিয়ার ছৌ, যেটা মানে পুরো এরকম চাকর দেয়, যেটা বাড়িটি খায়, সেইটা তো এরকম মেয়েদের পক্ষে সম্ভব নয় বলে কিছু না। এখন কিন্তু প্রচুর মেয়েরা, প্রচুর, আগে তো আমরা সবসময় ছেলেদেরকেই ছৌ করতে দেখেছি এবং কালিম্বাইতু সবসময় ছেলেদের করতে দেখেছি, এখন কিন্তু প্রচুর মেয়েরা কিন্তু কালিম্বাইতু করছে, ছৌ করছে। মানে মেয়েদের পক্ষেই যে সম্ভব না এটা আমি না। আর প্রত্যেকটা জিনিসেরই একটা সময় আছে। যদি আমরা ছোটবেলা থেকে যদি আমরা ওই সামারসল্ট যেগুলো বলছেন বা স্ট্রেচিং যদি এগুলো আমরা ছোটবেলা থেকে করি, তাহলে আমার মনে হয় সবাই পারে। কারণ ব্যালে আপনি যদি দেখেন পাশ্চাত্য দেশের ব্যালে, ব্যালে কিন্তু এখনই যদি আমি 40 বছর বয়সে যদি বলি করতে যাব, আমার পক্ষে সেই পাটা তোলাটা সম্ভব হবে না। কিন্তু আমি ওখানকার ছোট থেকে বয়স পর্যন্ত কিন্তু কি সুন্দর তুলে দিচ্ছে। তাহলে কি আমরা সবই মেয়েদের পক্ষে কোনো কঠিন বলে কোনো শব্দ হয় না। শব্দটা হচ্ছে আমরা যেটা প্রপার যদি আমরা ট্রেনিং করি, প্রপার যদি আমরা সেটাকে সাধনা করি, আমার মনে হয় সেটা একদমই কোনো অসুবিধার জায়গা। তার মানে আপনি যেটা বলতে চাইছেন, ইউ শুড স্টার্ট ফ্রম এন আইডিয়ালি ইউ শুড স্টার্ট ফ্রম এন আর্লি এজ, বিকজ দ্যাট দ্যাট টাইম ইউর বডি ইজ ফ্লেক্সিবল, যেটা পরবর্তীকালে ইউ ফাইন্ড ইট ডিফিকাল্ট লেটার অন, বাট আপনি চাইলে পরেও হ্যাঁ টাইট হয়ে যায় শরীরটা আর কি। ওকে আচ্ছা, আরেকটা মানে এই কোয়েশ্চেনটি এক্সটেন্ডেড ফর্ম, এটা আমার বলতে পারেন ব্যক্তিগত কোয়েশ্চেন আর কি। এই কয়েক বছর আগে একটা খুব নামি দামি শিল্পীর আমি একটা পারফরমেন্স দেখতে গেছি, আমি ওনার নামটা নিচ্ছি না, যেখানে অল উইমেন ওয়্যার দেয়ার, দে পারফর্ম, খুব ভালো একটা প্রোডাকশন, খুব ভালো লেগেছিল আর কি। বাট যেটা হয় না যে আফটার সিং দ্য প্রোডাকশন আমি ওয়াইল ওয়াচিং দ্যাট, আমরা এক্সপেক্ট করছিলাম যে আরো কিছু, আরো ভালো মুভমেন্ট, কিছু আরো অনেক একটু টাফ মুভমেন্ট, ভালো বলবো না, আর একটু ওয়ার ক্রাইজ হবে, একটা যুদ্ধের সিন এরকম একটা কিছু ওরা মঞ্চস্থ করছেন। তো পরে কিন্তু না হয় না যে একটু মনে হলো আর একটু হলে ভালো হতো কিছু। পরে আমি যখন জিজ্ঞাসা করলাম, আমি যে নৃত্যশিল্পীকে জিজ্ঞাসা করলাম, আপনার তো এত ভালো ভালো আপনার মেয়েরা পারফর্ম করেছে, অনেক কটা মেয়ে ছিল, মানে শুধুই মেয়েরা ছিল, এত সুন্দর পারফরমেন্স দিয়েছে, একটা যুদ্ধের সিন সবকিছু করেছে, ওয়ার ক্রাইজ ছিল, তো একটু যেরকম আমরা একটু এক্সপেক্ট করছিলাম একটা সামারসল্ট হবে, অনেক কিছু হবে। তখন উনি একটা বক্তব্য আমাকে বললেন যে এখানে যারা রয়েছেন আমার যারা পারফর্মার্স, আমার অনেক পুরোনো দিনের ছাত্রী, অনেকদিন ধরে শিখছেন, বাট লাইক অনেকেই হয়তো আজকে মা হয়েছেন, হ্যাঁ তাদের সন্তানাদি রয়েছে, শরীরের উপর দিয়ে ধরুন অস্ত্রোপচার হয়েছে, তো মানে এমত অবস্থায় হয়তো বেশি কঠিন মুভমেন্ট তাদের পক্ষে, এই হয়তো হয়তো অনেকদিন ধরে নাচ শিখছেন বা এরকম টাফ পশ্চার্স গুলোর সঙ্গে তারা দে আর অ্যাকাস্টমড উইথ দ্যাট, বাট সিন্স লাইক দে হ্যাভ গন থ্রু একটা ফ্যামিলি মানে একটা ওয়ে দিয়ে গেছেন, এখন এসে একটু ডিফিকাল্ট। তো এটার বিষয়ে আপনি কি, হোয়াট উড ইউ লাইক টু সে অ্যাবাউট দ্যাট, কি বলবেন আপনি? দেখুন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, প্রথম কথা হচ্ছে একজন খেলোয়াড়কে যেরকম দেখি না আমরা সাংঘাতিক মেনটেন করতে হয়, সেই খাওয়া সেই রকম ভাবে গড়ি একটা খেলোয়াড়, একটা খেলোয়াড় একজন, আর একজন গান করেন যিনি, একজন ইঞ্জিনিয়ার যিনি, একজন ডক্টর যিনি, আর একজন ডান্সার, সবটাই কিন্তু আলাদা। তো পুরো ব্যাপারটাই কিন্তু নিজের কাছে, যে আমি আমার এই কাজটা করব, তার জন্য আমার যেটা করতে হবে সেইটা যদি মেনটেন করি, আমার মনে হয় সেটা করা অনেকটা ইজি হয়ে যায়। তো সেটা কিন্তু বাঙালি বলবো কিছুটা, বা আমরা কিন্তু সেটা করে উঠতে পারি বেসিক্যালি। কারণ হচ্ছে আমরা না মানে কি হয় যেটা হচ্ছে যে এই এই যে মা হওয়ার পরে বা একটা যে কিছু নিজেদের শরীরের একটা অস্ত্রোপচারের পরে শরীরটা নষ্ট হয়ে যায়,
কিন্তু তারপরে আবার রিকভারি করার জন্য যে নিজেকে যে দিতে হয়, সেই যাপনটা করতে হয়, সেইটা খুব, আমি নিজে থেকে বলছি, খুব কম করি আমরা। তো ওই যে যাপন করার জায়গাটা আমরা কোথাও একটা পিছিয়ে আসি। তো সেইখান থেকে কি হয়, তখন আমরা ওই কাজটা করতে আমরা ভয় পাই, পারি না বলে কিছু। So I mean, it's all in your mind. It's all about practice and keeping yourself fit. আপনি যে আপনার কথা শুনে বুঝতে পারছি। তার কারণ হচ্ছে যে ওটা আর দ্বিতীয় কিচ্ছু নেই জীবনে। আপনার, আমি যদি সত্যি কথা বলতে গেলে, মানে আমি যদি করতে পারি, আমার মনে হয় আমি সলভ করতে পারি না, আমি কোনো শিখিনি, কি করে করবো, আমার পুরো স্ট্রেচিং হয় না, তাহলে আমাকে অ্যাটলিস্ট ফিট রাখতে হবে, আমাকে অ্যাটলিস্ট করতে হবে, এরকম একটা। তো সেই জন্য আমার মনে হয় পুরোটাই নিজের ব্যাপার, পুরোটাই মাইন্ড। গ্রেট, খুব ভালো লাগলো শুনে, খুব ইন্সপায়ার্ড হলাম। আচ্ছা দিদি, আরেকটা পরবর্তী প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি। কালারিপায়াতু তো একটা মার্শাল আর্ট ফর্ম, সেই বলে এসেছি। তবে ধরুন কেরলের বাইরে, মানে এখনো যদি আপনি আমাকে বলেন বা যেটা আমরা দেখি, আমরা এটা কি শুধুমাত্র বা বেশিরভাগ ক্ষেত্রে, শুধুমাত্র বলবো না, স্টেজেই দেখি একটা পারফরমেন্স হিসেবে। আমরা সাধারণত যখন কোনো পারফরমেন্স দেখতে যাই, আমরা সেইভাবেই কালারিপায়াতুটাকে জেনে এসেছি, বা যতটুকুই আমরা জানি না কেন, কিছুই জানি না, আমরা সাধারণত স্টেজ পারফরমেন্স হিসেবেই জানি যেটা কেরালায় অরিজিনেট হওয়া একটা অনেক প্রাচীন একটা মার্শাল আর্ট ফর্ম, খুব সুন্দর এবং ডাইনামিক আর্ট ফর্ম। কিন্তু যেটা বলছিলাম আর কি, আমরা স্টেজে এটাকে মূলত দেখে আসি, পারফরমেন্সটা দেখে আসি। তো এইটাকে শুধুমাত্র স্টেজে না রেখে কোন কোন ফিল্ডে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, বা এটাকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, যদি একটু বলেন আপনার এতদিনের অভিজ্ঞতা থেকে। আমার মনে হয় সব জায়গাতেই করে, কারণ একটু আগে গাঙ্গুলি বলছিলেন, হ্যাঁ, যে ওই যেটা ছোট্ট একটা, মানে সবাই ঘিরে ধরেছে ওই জায়গায়, মানে পুরো হাত দিয়ে আমরা সরাচ্ছি, হ্যাঁ, সেখানে যদি করতে পারি, আমি জঙ্গলমহলে যদি করতে পারি, আমি যদি চাইবাড়িয়া অশোকনগরে করতে পারি স্টেজ ছাড়া, আমার মনে হয় সব জায়গায় করে। এটা কোনো, আমি এই প্রশ্নটা যে এসছে, এই প্রশ্ন, সরি আপনাকে ইন্টারাপ্ট করলাম, প্রশ্নটা যে এসছে আপনার মানে প্র্যাকটিক্যাল লাইফের ইমপ্লিমেন্টেশনের কথাটা বলছি আর, যেহেতু এটা একটা মার্শাল আর্ট ফর্ম, হ্যাঁ, প্র্যাকটিক্যাল লাইফের ইমপ্লিমেন্টেশন নিয়ে আপনি যদি কিছু বলেন। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল লাইফে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা কি করছি, সত্যি সত্যি তো মারপিট করতে যাচ্ছি না, তাই না? তো আমাদেরকে যেটা করতে হবে, এইটা শেখার পরে আমাদের যে মনটাকে স্থিতি তৈরি করা, পাওয়ার তৈরি করা, সেটা আমাদের তৈরি করছে। তো আমরা কখনোই কি করবো, যদি সত্যি সত্যি আসে তাহলে করবো, কিন্তু যদি না আসে তাহলে কন্ট্রোল করবো, সেটা আমাদেরকে কালারিপায়াতু শিখিয়ে দিচ্ছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, কন্ট্রোলটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। আমরা একজনের সাথে কোথাও একটা পুরো মারপিট আরম্ভ হয়ে গেল, কিন্তু সেখানে কিভাবে সেখান থেকে টুইস্ট করে নিয়ে একটা অন্যভাবে তাদেরকে বের করে নিয়ে আসে, এটা কিন্তু আমরা কালারিপায়াতু শিখছি। সেই জন্য আমি একটু আগে বললাম যে আমরা করবো, কিন্তু এখানে আসবো পুরোটা দিয়ে, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এইটা আমরা কালারিপায়াতুতে আমরা সবসময় শিখে আসছি, আমরা করিও সেটা, যদি হয় কাজে যদি দরকার হয় তাহলে করতে হবে, সেটা তো আলাদা ব্যাপার, সেটা একবার ওই ঘটনাটাই আলাদা। ওকে, দ্যাটস ট্রু। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, আপনি তো ছেলে আর মেয়েদেরকে এখন একসাথেই প্রশিক্ষণ দেন, আমি কোভিড এর আগের কথা বলছি, আপনার এখানে তো ছেলেরাও শিখছে, মেয়েরাও শেখে আর কি। তো এই ছেলে এবং মেয়েদেরকে যে একসাথে আপনি শেখাচ্ছেন, একটা মিক্সড গ্রুপ তৈরি করেছেন, তো একসাথে যে প্রশিক্ষণ দেওয়ার সময় এরকম কিছু জিনিস আছে কি, কোনো বিশেষ বিষয়ের খেয়াল রাখতে হয়, টেকিং কেয়ার অফ পার্টিকুলার কিছু জিনিস আর কি? আমি যেটা সবচেয়ে খেয়াল রাখতে হবে, ওয়েপেন্স করার সময় যেন কারোর গায়ে কোনো না, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মার্শাল আর্ট আপনি নর্মাল ডান্স শেখার সময়ও যা, মার্শাল আর্ট শেখা মানে মার্শাল আর্টটা করার সময়ও সেম পদ্ধতি, কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, বেশি পা তোলা, তো এটাতে পা তোলা, একটু
ফাইট ফাইটের টাইপের যেসব মুভমেন্ট গুলো, স্ট্রেচিং বেশি। তো সবসময় আমাদের খেয়াল রাখতে হয়, মানে যেটা সবসময় মানে ভারতনাট্যম যদি আমি করি বা থিয়েটার করি বা অন্যান্য যে কোনো জিনিসই করি না কেন, সবসময় খেয়াল রাখতে হবে আমি স্টেজে থাকলে আমি পাশের জনকে দেখতে হবে। মানে ওটা কোনো আলাদা করে কিছু করার কোনো দরকার নেই, কোনো অসুবিধা হয় না। সরি, কিছু ওকে, খেয়াল রাখার কিছু ব্যাপার নেই, মানে মানে আলাদা আমরা করে করতে ছেলে বা গিয়ে মেয়ে একসাথে করছে, আলাদা করে কোনো খেয়াল রাখার ব্যাপার নেই, শুধু না, যেন মানে কারো চোট না লেগে যায় ওটাই। হ্যাঁ শুধু আচ্ছা, ওইটুকুটাই, যে চোখ না লাগে। ওইটুকুই ওইটুকুই খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা দিদি, আরেকটা প্রশ্ন আমি একটু করতে চাইছি, মানে আমাদের দর্শক বন্ধু একজন করতে চাইছেন, যে আপনি আহ নিজে কালারিপায়াতু শিখেছেন, কালারিপায়াতু শেখার আগের এবং শেখার পরের সোমাগিরি দুটোর মধ্যে, এই দুটো ব্যক্তিত্বের মধ্যে তফাৎ কি কি, মানে কোনো তফাৎ নিশ্চয়ই এসেছে আশা করি, আপনি নিজেকে এটা খুব কিভাবে কঠিন, ডিফাইন করবেন? এটা খুব কঠিন কোশ্চেন। সেটা হচ্ছে যে মানে বলে না আকাশ আর পাতাল, একটা হুম আমাদের হুম। সবসময় কথা আছে, জাস্ট লাইক, সে আর কিচ্ছু এখানে বলার নেই। মানে কালারিপায়াতু শেখার আগে আমি ছাও করেছি, ভ্যাটনাটা করেছি, আমি কোনো কিছুই বলছি না যে এটা নয় ওটা, ওটা নয় ওটা। আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কালারিপায়াতু শেখার পর না একটা কোথাও একটা মানে এইরকম টাইপের, মানে কি বলবো, একটা পাওয়ার তৈরি হয়ে যাবে যে না আমাকে কিছু করতেই হবে, আমাকে করে দেখাতে হবে, এই এই জায়গাটা একটা তৈরি হয়ে গেছে। আর আগে কি ঠিক আছে করছি, চলছে, করতেও হবে এই ব্যাপারটা ছিল, যে ছিল না একবারে সেটা নয়, কিন্তু এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে করতেই হবে। এই যে একটা পাওয়ার, এই যে একটা মানে নেশা, যে করতেই হবে, এটা একটা তৈরি হয়ে গেছে, এটা আমি একদম মানে। আর আরেকটা জিনিস খুব ভালো তৈরি হয়েছে সেটা হচ্ছে যে কনসেন্ট্রেট, এত বেশি কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেট তৈরি হয় এটা করতে গিয়ে। হুম। এবং ওই প্রসেসিংটা তৈরি করার সময় যেটা শিখেছি, সেই সময় যেটা হয়েছে সেখান থেকে একটা মানে কথা বলার টেকনিক বলুন, কারোর সাথে আহ, উম, কি বলবো এটা, মানে ধরুন খুব মাথা ঠান্ডা করে কথা বলা, এবং মানে সংযম রেখে কোনো কথা বলা। হুম একদম মানে একটা ধৈর্য নেওয়া, একটা পাওয়ার তৈরি হওয়া, মনোবল, হুম মানে হুম হুম। সবকিছু মানে অনেকটা 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 লেভেল চেঞ্জ হয়েছে, আমার তো হয়েছে এবং ছেলে মেয়েদের হয়েছে, প্রত্যেকটা ছেলে মেয়ে। কিছুদিন গ্রেট। আগে একটি মেয়ে একটু গ্রাম থেকে আসে মেয়েটি, তো মেয়েটি কি করলো, প্রথমে এক মাস শিখেছিল, 2 মাস শেখার হাফের থেকেই ও বলছে কি দিদি জানো তো আমি না আজকে কথা বলছি, আমি না খুব বললাম যে কেন আমি করতে পারবো না, এরকম টাইপের বলেছি, তো সবাই বলছে কি রে এরপর। তুই এরকম বলছিস, মানে ওর মধ্যে ওই চেঞ্জটা আসবে ভাবা যায় না। হুম হুম। যে মেয়েটি 1 মাস আগে জাস্ট মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছি। কি করবো মানে এরকম। কনফিডেন্স, ডিটারমিনেশন সবটাই সে পেয়েছে কালারিপায়াতুর কাছ থেকে, কালারিপায়াতু শিখে একদম আর কি। ভেরি নাইস। একদম মানে শুধু আপনার শরীরের শক্তি না, ব্যক্তিত্বের বিকাশের জন্য কালারিপায়াতু অনেকটাই তার একদম। অবদান রয়েছে আর কি। খুব ভালো লাগলো দিদি, এত সুন্দর প্রশ্ন উত্তরের যে এটা আমরা সত্যি খুব এনজয় করেছি, আশা করি আমাদের দর্শক বন্ধুরাও ভীষণ ভাবে এনজয় করেছেন। অনেক কিছু বলবো না, অনেক কিছু জেনে ফেললাম, বিকজ একটা আর্ট ফর্ম শিখতে সারা জীবন লেগে যায়। কিন্তু খুব ভালো লাগলো এই ডিফারেন্ট অ্যাসপেক্টস গুলো জেনে। অনেক অনেক ধন্যবাদ মিস্টার গাঙ্গুলি আমাদের, উনি ব্যাক স্টেজে ওয়েট করছেন, ওনাকে আমরা অ্যাড করে নিই। ইয়েস মিস্টার গাঙ্গুলি। হ্যাঁ, মানে সবচেয়ে ভালো লাগলো এই কালারির আগের সোমাগিরি আর কালারির পরের সোমাগিরি, এই যে দৃপ্ত ব্যাপারটা দারুণ। সেই বডি ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হয়ে গেছে, চোখের ভাষাই চেঞ্জ হয়ে গেছে। এই যে কালারি ভেরি ট্রু। যাপন করার যে একটা দুর্দান্ত মগ্নতা, আপনি যে কথাগুলো বললেন সেগুলোকে ইউজ করছি, হুম 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 এখানেই হুম কিন্তু হুম। ফুল টার্ন অ্যারাউন্ড হয়ে গেছে। এবং সোমাগিরি ট্রু। আজকে আরো অনেক সোমার চোখে একটা অন্য দ্যুতি এনেছে। এবং তারাও এই যে বললেন যে আপনি একটু, গ্রামের যে মেয়েটি সে আজকে অ্যাসার্টিভ হয়েছে, সে কনফিডেন্ট যে না আমাকে করতেই হবে, এই যে করতেই হবে, আমি যে করে হোক করব, এই যে ব্যাপারটা, এটাই কিন্তু একটা দুর্দান্ত নতুন তার চরিত্র এবং তার ব্যক্তিত্বের একটা নতুন বিকাশ দেখিয়েছে। এবং এর পেছনে সোমাগিরির বিরাট অবদান, বাগুইআটি নৃত্য মন্দিরের দারুণ অবদান, অনেক
মহিলার এম্পাওয়ারমেন্টের একটা নতুন রাস্তা আপনি খুলে দিয়েছেন, এবং আপনার এই যে ফুল মহিলার যে কালারি গ্রুপ সারা বিশ্বে বিশ্বখ্যাত, আমাদের মানে ইন্ডিয়াকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে, সারা ওয়ার্ল্ডে চর্চিত একটা গ্রুপ। সবাইকে খুব অভিনন্দন। এবং আমরা টেক্স এন্ড টক্সে এতটাই গর্বিত অনুভব করছি যে সোমা গিরি এবং বাগুইআটি নৃত্য মন্দিরের মানে যিনি দশভুজা, সেই দশভুজার সঙ্গে আমরা একটু আড্ডা মারলাম, অনেক কিছু জানলাম, আমরাও কনফিডেন্স পেলাম। এবং আপনার সঙ্গে খুব যেটা আমার করার ইচ্ছে যে সত্যি আপনাদের নিয়ে একটা ফিল্ম করার, তো নিশ্চয়ই সেটা আমরা করব। এবং আপনাদের ওই 13 জন বা যারা আছেন তাদের প্রত্যেকের সঙ্গে আরো বেশি তাদের সঙ্গে আলাপ করব, এবং তাদের ওই দ্যুতি এবং ওই দীপ্ততায় আমরা কিছুটা আরো আলোকিত হব। থ্যাংক ইউ। ওভার টু শর্মিষ্ঠা। থ্যাংক ইউ। আর আপনার এই প্রোগ্রামে আসতে পেরে আমিও একবার ধন্য হয়ে গেছি, মানে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সো টু এন্ড উইথ, সোমাদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে আমাদের এই শোতে আসার জন্য। অফকোর্স অনেকটাই ঋদ্ধ হয়েছে, আমি আগেও বলেছি, মিস্টার গাঙ্গুলিও খুব সুন্দরভাবে বললেন। এবং আপনার এই যে বাগুইআটি নৃত্য মন্দির, এই যে আপনার গুরুকুল বলুন, আরো এগিয়ে যাক, যেটা আপনি শুরুর দিকে বলেছিলেন, শুধু ভালো নৃত্যশিল্পী নয়, ভালো মানুষ তৈরি হোক, দেশের জন্য তৈরি হোক, দশের জন্য তৈরি হোক। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন। আর মানে পুজো ইজ রাউন্ড দ্য কর্নার। তো আমি যেটা আগেও বলেছিলাম, আপনি সত্যি উইমেন এম্পাওয়ারমেন্টের প্রতীক। তো আপনার এই যে উইমেন এম্পাওয়ারমেন্টের এই যে আপনার যে প্রোগ্রামটা এই যে আপনি চালিয়ে যাচ্ছেন, এটা আমি আশা করব, আমরা সবাই আশা করব টেক্স এন্ড টক্স টিমের তরফ থেকে, যে এই আরো অনেক বেশি এম্পাওয়ার্ড উইমেন তৈরি হোক। কি মিস্টার গাঙ্গুলি, আপনি কি বলেন? হ্যাঁ, তার সঙ্গে তাদের ছায়া একটু মানে মেনদের ওপর পড়লেও ভালো হয়। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের এম্পাওয়ারমেন্ট দরকার। সবারই এম্পাওয়ারমেন্ট দরকার, সবারই এম্পাওয়ারমেন্ট আপনাদের ছাড়া আমাদের চলবেই না, আপনারা আমাদের পাশে আছেন বলে। মানে না না, একে অপরের পরিপূরক, যেটা পরিপূরক, রাইট। সোমার হাজবেন্ড যেটা দারুণ ভাবে করেছে, নিজে কালারি শিখেছে, তারপর এরকম কালারি এক্সপার্ট বউকে সামলেছে। ফ্যান্টাস্টিক। আর সবাইকে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার বাচ্চাদেরকেও আমি মানে বাচ্চারাও এখন যারা মানে খুবই যারা লড়ে যাচ্ছে, তাদেরকে আমি বলতে চাই যে তারা যেন এটা থেকে সরে না যায়। কিছু কিছু ছেলেমেয়েরা আমার ঠোঙা তৈরি করছে, এবং কিছু কিছু ছেলেমেয়েরা গেঞ্জি ফ্যাক্টরিতে যাচ্ছে, এবং কিছু ছেলেমেয়েরা পুঁতির কোনো কাজ করেও এই কাজটা করছে। এটা আমার কাছে বড় একটা পাওনা। লাস্টে আমি এটাই বলতে চাই যে ওদেরকে পেয়েছি, এর জন্য আমি অনেক ওদেরকে পেয়েছি, তার জন্য আমি অনেক আমাকে নিজেকে আমি গর্বিত, এবং আপনাদেরকে আজকে পেলাম। সোমাদি, আপনাকে পেয়ে আমরা অনেক ধন্য ফিল করছি, নিজেদেরকে ধন্য মনে করছি। So before we end, so dear viewers, as I always say, Takes and Talks is your very own platform. So if you have any such inspiring story to share, please do not forget to contact us. For details, please take a quick look at the next video. Thank you.